প্রায় 7 ঘন্টা ট্রাভেল করে মাত্র বাস থেকে নেমে খুলনা শহরে পা রাখল সিয়াম। চোখ থেকে সানগ্লাসটা খুলে চারিপাশে দেখতে লাগলো সিয়াম। এরপর জোরে মন খুলে একটা নিঃশ্বাস নিল। সিয়াম তার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 4টে বেজে গেছে। ওহ শিট, অনেক লেট হয়ে গেছে। আর দেরি করে লাভ নেই, আমাকে তাড়াতাড়ি আন্টির বাসায় যেতে হবে। আন্টি হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। এটা বলেই সিয়াম পায়ে হাঁটা শুরু করলো, কারণ বাস স্ট্যান্ড থেকে তার আন্টির বাসা বেশি দূর নয়, মাত্র 15 মিনিটের পথ। পুরো নাম সিয়াম আহমেদ। সবেমাত্র পড়াশোনা শেষ করেছে। পড়াশোনার চাপে সে কখনো ঢাকা শহরের বাইরে যেতে পারেনি। তাই সে ঠিক করেছে এই 1 বছর সে শুধু ঘোরাফেরা আর মস্তি করেই কাটিয়ে দেবে। এরপর কোনো একটা চাকরির সন্ধান করবে। এই প্রথম খুলনা শহরে এলো সিয়াম। সিয়ামের আম্মু একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তাকে সিয়াম আন্টি বলেই ডাকে। আর সেই আন্টির বাসাতেই এসেছে সে। আনুমানিক সে 2 সপ্তাহ এখানেই থাকবে, এরপর আবার ঢাকায় ব্যাক করবে। রাস্তা দিয়ে হাঁটছিল আর আশেপাশে সুন্দর পরিবেশের মজা নিচ্ছিল সিয়াম। আজকে তার অনেক ভালো লাগছে। এর আগে বিকেলে কখনো এইভাবে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ তার কখনোই হয়ে ওঠেনি। তাই এতটা পথ জার্নি করার পরেও তার ভেতরে কোনো ক্লান্তি কাজ করছিল না। হাঁটতে হাঁটতে সে একটা ভার্সিটির সামনে চলে আসে। যেহেতু সময়টা বিকেল ছিল, তাই ভার্সিটির ভিতর অনেক ছেলে মেয়ে ছিল। সবাই যে যার কাজে মানে আড্ডা দিতে ব্যস্ত। সিয়াম আর লোকটা সামলাতে পারল না। সে তার কাঁধের ব্যাগ নিয়েই ভেতরে প্রবেশ করল। সাধারণ একটা ক্যাম্পাস। সে ঘুরে ঘুরে পুরো ক্যাম্পাসটা দেখতে লাগলো আর তার মোবাইল বের করে অনেক অনেক ছবি তুলতে লাগলো। তখনই সিয়ামের ফোনে তার ছোট ভাই শ্রাবণের ভিডিও কল আসে। সিয়াম একটা হাসি দিয়ে কলটা রিসিভ করে। কি ভাইয়া, খুলনা পৌঁছে গেছো? একটু আগেই বাস থেকে নেমেছি। এরপর সিয়াম তার ভাইকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখতে লাগলো। ভাই এইটা কি? তুমি এইখানে থেকেও সারা বছর পড়াশোনা নিয়ে থেকেছো আর এখন ঘুরতে গিয়েও ভার্সিটিতে? আরে বোকা, আমি তো ক্যাম্পাসটা ঘুরতে এসেছি, জাস্ট পড়াশোনা করতে এসেছি নাকি। সিয়াম তার ভাইয়ের সাথে ফোনে কথা বলছিল। তখনই সে খেয়াল করে ক্যাম্পাসে একটা জায়গায় অনেকগুলো ছেলেপেলে এক হয়ে দাঁড়িয়ে আছে আর হাসাহাসি করছে। শ্রাবণ, ফোনটা একটু রাখতো, আমি তোর সাথে পরে কথা বলতেছি। কিন্তু ভাইয়া। শ্রাবণ আর কিছু বলতে পারে না, কারণ সিয়াম ফোনটা কেটে দেয়। শ্রাবণও বেশি কিছু না ভেবে তার কাজে মন দেয়। আর সিয়াম কিছু না ভেবে দৌড়ে সেখানে চলে আসে আর দেখতে পায় অনেকগুলো ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে আর একটা মেয়েকে তারা ঘিরে রেখেছে। এরপর একটা ছেলে আস্তে আস্তে মেয়েটার দিকে যেতে লাগলো। এক পর্যায়ে ছেলেটা মেয়েটার কাছে চলে আসে। সিয়াম মেয়েটার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ভয়ে একদম কাঁপছে। হঠাৎ করেই ছেলেটা মেয়েটার ওড়না টেনে ফেলে দেয়। ভার্সিটির সবাই অবাক হয়ে যায়। সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে যে এখন এখানে কি হতে চলছে। সিয়াম অবাক হয়ে যায়, কারণ ছেলেটার সাথে আনুমানিক 15 থেকে 20 জন ছেলেপেলে হবে। আর পুরো ভার্সিটিতে তো হাজার হাজার স্টুডেন্ট। তারা সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সামান্য 15 থেকে 20 জন ছেলেদের তামাশা দেখছে। সিয়াম ভাবে এই পর্যন্তই বুঝি সব কিছু শেষ হয়ে যাবে। ছেলেগুলো হয়তো এবার মেয়েটাকে ছেড়ে দেবে, কিন্তু না। ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বুকের দিকে হাত বাড়াতে লাগলো। পুরো ক্যাম্পাসে সবাই বুঝতে পেরে যায় যে ছেলেটা আসলে কি করতে চাইছে। গোল হয়ে দাঁড়িয়ে থাকা সব ছেলেগুলো জোরে জোরে হাসতে লাগলো আর মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে আছে। মেয়েটার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটাকে দেখে অনেকেরই মায়া হচ্ছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারছে না। সিয়াম তার চোখ দুটো বন্ধ করে নেয়। সে এখানে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সিয়াম উল্টো দিকে ঘুরে হাঁটা দেয়। তখনই তার মন তাকে একটা প্রশ্ন করে, সিয়াম, মেয়েটা তোমার নিজের বোন হলে এভাবে তাকে বিপদে ফেলে রেখে চলে যেতে পারত? সিয়াম আর কিছু ভাবতে পারে না। আজকে যেটা হবে তার মনে শুধু একটাই জিনিস ঘুরতে লাগলো, যে করেই হোক মেয়েটার ইজ্জত তাকে বাঁচাতে হবে। সিয়াম আর এক মুহূর্তেও দেরি করে না। তার কাঁধ থেকে ব্যাগটা মাটিতে ফেলে রেখেই মেয়েটার দিকে দৌড়িয়ে এগিয়ে যায়। মেয়েটাকে গোল করে ঘিরে থাকা ছেলেগুলো ধাক্কা দিয়ে তাদেরকে ভেদ করে ভেতরে ঢুকে যায় সিয়াম। গিয়ে সোজা ছেলেটার মুখে একটা ঘুষি দেয়। ছেলেটা মাটিতে গিয়ে পড়ে। ছেলেটার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। সে হাত দিয়ে তার লাল রক্ত দেখতে লাগলো। আর একটু হলেই সেই লজ্জাজনক কাজটি হতেই চলছিল, কিন্তু সিয়াম
সেটিকে আটকে দেয়। পুরো ক্যাম্পাস অবাক হয়ে যায়। মেয়েটা কিছু না বুঝেই সবাইকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুরো ভার্সিটিতে একটা থমথমে পরিবেশ। সবাই জানে এখনই একটা বড়সড় ধামাকা হতে চলছে, কারণ সিয়াম যার গায়ে হাত তুলেছে সে সাধারণ কেউ না, সে হলো এই ভার্সিটির ভিপিএসএম সাগর। কেউ আজ পর্যন্ত তার গা কেন সামান্য চুলেও টাচ করতে পারে নাই, কিন্তু আজকে ব্যাপারটা সাগরের মান সম্মানে গিয়ে আঘাত করলো। সাগর উঠে দাঁড়ালো। তার সাথে থাকা সব ছেলেগুলো ছুটে সিয়ামের কাছে আসতে যাবে মারার জন্য, কিন্তু সাগর তার একটা হাত জাগিয়ে সবাইকে থামিয়ে দেয়। সিয়াম প্রচুর ভয় পেয়ে গেছিল, কিন্তু সাগরের আচরণে ভয়টা একটু কম পায়। সিয়াম চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ সে জানে যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। সিয়াম দেখতে পায় সাগর তার পকেট থেকে একটা টিস্যু পেপার বের করে তার গালের রক্ত মুছতে লাগলো। এরপর সাগর সিয়ামের সামনে চলে আসে। নাম কি? সিয়াম সাগরের গলার আওয়াজে অনেকটা ভয় পেয়ে যায়, হালকা একটু কেঁপে ওঠে। এরপর নিজেকে শান্ত করে উত্তর দেয়, সিয়াম আহমেদ। সিয়াম, নাইস নেম। জানো সিয়াম, আজ পর্যন্ত আমার মা বাবা ছাড়া আমার গায়ে কেউ হাত তুলতে পারে নাই। এর মানে তুমি তৃতীয় ব্যক্তি যে আমার গালে মেরে পুরো রক্ত বের করে দিয়েছো। ইমপ্রেসিভ। তোমার সাহসের প্রশংসা করতে হয়। ভার্সিটির সবাই অনেক অবাক, কারণ কেউ কল্পনাই করতে পারছে না যে ছেলে সাগরকে মেরেছে সে এখনো 2 পায়ে ভার্সিটিতে দাঁড়িয়ে আছে, সেটা আবার সাগরের সামনে। সাগর নিজেও তার সাথে বেশ ভালো করেই কথা বলছে। ব্যাপারটা সত্যি অবিশ্বাস্যকর। তখনই সাগর আবার বলে উঠল, তোমার এই সাহসিকতার জন্য আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই, যেটা তোমার জীবনকে পুরো বদলে দেবে। তখনই সিয়ামের ফোন বেজে উঠল। সিয়াম ভয়ে ভয়ে তার পকেটে হাত দেয়, কিন্তু সাগর সিয়ামকে আটকে দেয়। সাগর নিজেই সিয়ামের পকেট থেকে ফোন বের করে। এরপর দেখে ছোটু লিখে সেভ করা একটা নাম্বার। সাগর বলে উঠে, ছোট বেচারা ছোট ভাইয়াকে কাজের সময় ডিস্টার্ব করে। এটা বলেই সাগর ফোনটা কেটে দেয় এবং সুইচ অফ করে দেয়। এরপর ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। সিয়াম চুপচাপ সাগরের কাণ্ড দেখছে, কারণ তা দেখা ছাড়া আর কোনো কিছু করার নেই। আহা, চুপ করে আছে কেন? সিয়াম, জিজ্ঞাসা করবে না কি পুরস্কার তোমার পাওনা হয়েছে? সিয়াম ভয়ে চুপ করে আছে। সাথে পুরো ভার্সিটিতে উপস্থিত থাকা সবাই চুপ করে সিয়ামকে দেখছে। তখনই সাগর আবার বলে উঠে, আচ্ছা ঠিক আছে, তোমার যখন শোনার ইচ্ছে নেই তাহলে আমি আর কিছু বলবো না, সরাসরি তোমার পুরস্কার তোমাকে দিয়ে দিব। এটা বলেই সাগর জোরে একটা নাম ধরে ডাক দিল। সাথে সাথেই একটা ছেলে সাগরের কাছে চলে এলো। আবার সাগরের হাতে ধারালো একটা ছুরি দিয়ে আবার দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লো। ভার্সিটির সবাই ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এদিকে সিয়ামের বুকের হার্টবিট খুব জোরে লাফাতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই সাগর সিয়ামের কাছে গিয়ে ছুরিটা সিয়ামের পেটে ভরে দিল। সিয়ামের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে তার পেটের দিকে তাকিয়ে দেখে পুরো ছুরিটা তার পেটের ভেতরে ঢুকে গেছে আর রক্ত বেরিয়ে পড়ে। এরপর সাগর পরপর সিয়ামের পেটে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। সিয়ামের চোখ দুটো বন্ধ হয়ে আসতে লাগলো। সিয়াম শেষবারের মতন তার ছোট ভাই শ্রাবণের নাম মুখে নিল। সাগর সিয়ামের কানে কানে বলল, পুরস্কারটা কেমন লেগেছে উপরে গিয়ে অবশ্যই জানিও, না হলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো। এরপর সাগর সিয়ামকে ছেড়ে দিল। সিয়াম তার চোখ দুটো বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তেই পুরো জায়গাটা রক্তে ভরে গেল। ভার্সিটির সবাই আজকে তাদের চোখের সামনে একটা লাইভ মার্ডার দেখলো। কেউ কেউ তো ভয়ে জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে। সাগর তখনই জোরে জোরে বলে উঠল, শুধু আমাকে একটা ঘুষি দিয়েছিল এই কুত্তার বাচ্চা, কি হলো এর পরিণাম? মৃত্যু। সাগরকে মারার অধিকার শুধু তার মা বাবার আছে, আর কারণেই যে এই কাজ করতে আসবে তার জন্য এই পুরস্কারই আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভয়ে মাথা নিচু করে আছে। তখনই সাগর আবারও বলে উঠল, এই 15 মিনিট এখানে কি হয়েছিল এটা সবাই ভুলে যাও, মন থেকে একদিন ডিলিট করে দাও। যদি আমি কোনোভাবে জানতে পারি যে পুলিশের কাছে গিয়ে কেউ আমার নামে কোনো কথা বলেছে, তাহলে সে তো তার পুরস্কার পাবেই, তার সাথে তার পরিবারও পুরস্কার পেয়ে যাবে। ভার্সিটির সবাই সাগরের কথা স্পষ্ট বুঝে গেল। সবাই চুপচাপ মাথা নিচু করে তাদের জায়গায় দাঁড়িয়ে আছে। যেই মেয়েটার কারণে এত কিছু হলো সেই ক্যাম্পাসের এক কোণে লুকিয়ে সবকিছু দেখছে আর মুখ চেপে কান্না করতে লাগলো। সাগর ও তার দলবল সবাই বাইকে করে ভার্সিটির ক্যাম্পাস থেকে বাইরে চলে গেল। সাগর চলে যাওয়ার সাথে সাথেই সবাই আস্তে আস্তে সিয়ামের কাছে চলে এলো। মুহূর্তেই সিয়ামের আশেপাশে লোকজনে ভরে উঠল।
একটা ছেলে সিয়ামের নিঃশ্বাস চেক করে দেখলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সিয়াম ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। পুলিশের গাড়ি এসে ভার্সিটিতে ভরে গেল। অ্যাম্বুলেন্স চলে এলো। সিয়ামের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে পুলিশ নিয়ে গেল। পুলিশ সিয়ামের তল্লাশি করে একটা ওয়ালেট পায় সেখান থেকে। সিয়ামকে আইডেন্টি করে পুলিশ। এরপর আস্তে আস্তে সিয়ামের বাসার সকলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে পুলিশের লোক। অফিসের ডিউটি শেষ করে এসে মাত্র বাসায় ঢুকেছি। বাসায় ঢুকে ভাইয়া বলেই একটা ডাক দিই, কিন্তু কোনো সাড়া পাই না। তখনই আমার মনে পড়ে গেল যে ভাইয়া তো 2 সপ্তাহের জন্য খুলনা গিয়েছে। বিকেলে তো ফোনে কথা হলো। আমি নিজের মাথায় আস্তে করে একটা চড় দিয়ে হেসে দিই। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এসে কিচেনে গিয়ে পানি গরম দিই, কারণ রাতের বেলা এই সময়ে 1 কাপ কফি খেতে না পারলে আমার একটু ভালো লাগে না। আমি কখনই নিজের হাতে কফি বানাই না, ভাইয়া নিজেই কফি বানিয়ে দেয়। কিচেনের সাথে যুদ্ধ করে অনেক কষ্ট করে 1 কাপ কফি বানিয়ে টিভির সামনে চলে আসি, কারণ রাতের বেলায় 1 কাপ কফি নিয়ে টিভির সামনে না বসলে আবার পুরো রাতটাই বৃথা যায়। টিভির সামনে বসে বসে নিউজ দেখছিলাম আর কফি খাচ্ছিলাম। তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি প্রথমে রিসিভ করলাম না, কিন্তু এরপরে আবার কল এলো, তাই আমি এবার রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পরেই অপর প্রান্তে থাকা একটা লোক বলে উঠল, আমি খুলনা সদর থানা থেকে সাব ইন্সপেক্টর বিজয় বলতেছি। হঠাৎ করে এইভাবে থানা থেকে কল এলে যে কোনো মানুষ অবাক হয়ে যাবে, আমিও অবাক হয়ে যাই। কিন্তু খুলনা থানার সাথে আমার সম্পর্ক কি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। জি বলুন। আপনি কি সিয়াম আহমেদের কোনো আত্মীয় বা পরিচিত কেউ? খুলনা থানার ইন্সপেক্টরের মুখে ভাইয়ার নাম শুনে আমি একটু ভয় পেয়ে যাই, কারণ এই পুরো দুনিয়ায় আপন বলতে আমার ভাই একমাত্র। আমি একটু অস্থির হয়ে পড়ি। জি জি হ্যাঁ, আমি শ্রাবণ আহমেদ। সিয়াম আহমেদ আমার বড় ভাই। ওর কি কোনো সমস্যা হয়েছে? ও ঠিক আছে তো? আমার তো চিন্তা করার অনেক কারণ আছে। আমার ভাইয়া অনেক সহজ সরল। আমি ওর ছোট ভাই হওয়া সত্ত্বেও বেশিরভাগ সময়ই আমাকে ওকে গাইড করতে হয়, যদিও আমরা দুজন মাত্র 1 বছরের ছোট বড়। দেখুন, আপনি একটু শান্ত হন। আপনি বাসের টিকিট কেটে এখনই খুলনা চলে আসুন। এবার আমার ভয়টা আরো বেড়ে গেল, কারণ এর আগে ভাইয়া ঢাকা শহরের বাইরে কোথাও একা একা যায়নি। সবসময় আমি ওর সাথে সাথে থেকেছি, কিন্তু আমার অফিসের কারণে আমি ওকে একা খুলনা যেতে দিই। কেন অফিসার? আমার ভাইয়ের কি কিছু হয়েছে? ও কি ঠিক আছে? দেখুন, কিভাবে যে আপনাকে কথাটা বলি। অফিসার প্লিজ আমাকে আর টেনশন দিন না। আমার ভাইয়ের কি হয়েছে আর ও কোথায়, আমাকে সবটা খুলে বলুন। আপনি নিজেকে শান্ত করুন। আজকে বিকালে খুলনা ভার্সিটি ক্যাম্পাসে আমরা আপনার ভাইয়ের মৃতদেহ পাই। তার পেটে অসংখ্য চাকু দিয়ে আঘাত করা হয়েছে। এরপর রক্তাক্ত অবস্থায় ভার্সিটি ক্যাম্পাসে আপনার ভাই মৃত্যুবরণ করে। আমরা সন্ধ্যার সময় পোস্টমর্টেম করার জন্য আপনার ভাইয়ের বডি হসপিটালে পাঠিয়ে দিই। আপনার ভাইয়ের ওয়ালেট চেক করে একটা কাগজে আপনার নম্বর পাই। তার সাথে সাথে আপনাকে আমি কল করি। পুলিশ অফিসারের মুখে এমন কথা শুনে আমার মুখের ভাষা হারিয়ে যায়। আমার মাথাটা ঘুরতে লাগে। আমি আশেপাশে তাকিয়ে দেখতে লাগি যে কোথাও পানির বোতল আছে কিনা। তখনই শেষবারের মতো পুলিশ অফিসারের কণ্ঠ শুনতে পাই, প্লিজ আপনি নিজেকে কন্ট্রোল করুন। আমি আপনার বিষয়টা বুঝতে পারতেছি। আমি আর কিছু শুনতে পারলাম না। আবার চারিদিকে অন্ধকার হয়ে আসতে লাগলো। আমি দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। চোখ দুটো খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি আবার 2 হাত দিয়ে মাথা চেপে ধরলাম। এরপর হঠাৎ করে আমি ফ্লোরে পড়ে গেলাম। হঠাৎ কোথাও একটা ফোন কলের আওয়াজে আমার জ্ঞান ফিরে এলো। আমি আস্তে আস্তে চোখ খুললাম। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম এটা আমার রুম। আমি ফ্লোর থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। রুমে এখনো টিভি চলছে। হঠাৎ করে আবার আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা খুঁজতে লাগলাম। অবশেষে সোফার এক পাশে পেলাম। আমি তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলাম। শ্রাবণ, বাবা, এইটা কি হয়ে গেল? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। বাবা, তুই কোথায়? প্লিজ তাড়াতাড়ি খুলনা চলে আয়। আমি কিছুই বুঝতে পারতেছি না কি করব। গলার আওয়াজ শুনে বুঝে গেলাম এটা আন্টির ফোন। আন্টি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল কথাগুলো। আমি আন্টিকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আন্টি আপনি শান্ত হন, আমি এখনই আসছি। বাবা, এটা কি হয়ে গেল? বারবার শুধু কেন তোদের সাথেই এমন হয়? সিয়ামকে খুলনা আসতে বলাই আমার ভুল হয়ে গেছে। আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আন্টি এতে আপনার কোনো দোষ নেই।
আপনি কান্না বন্ধ করুন। কিভাবে কিভাবে কান্না থামাই? তোর আব্বুকে যে আমি কথা দিয়েছিলাম ওর 2 ছেলেকে আমি নিজের ছেলে ভেবে সব সময় আগলে রাখবো, কিন্তু আজকে আন্টি একভাবে কান্না করেই চলেছে। এবার আমিও আর নিজেকে শক্ত করে রাখতে পারলাম না, চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আন্টি আব্বু যখন হাসপাতালে শেষবারের জন্য আমার সাথে কথা বলেছিল তখন কি বলেছিল জানেন? বাবা শ্রাবণ, আর হয়তো তোকে বাবা বলে ডাকতে পারবো না, আবার সময় হয়ে এসেছে। আমি জানি তুই অনেক শক্ত একটা ছেলে, আমার তোকে নিয়ে কোনো চিন্তা হয় না, কিন্তু তোর বড় ভাইকে নিয়ে আমার খুব চিন্তা হয়। ও যে মাটির একটা মানুষ, এতদিন আমি ওকে দেখে দেখে রেখেছি, এবার আবার ছুটি নেওয়ার পালা এসে গেছে। এখন থেকে তুই ওকে দেখে রাখবি, আমাকে কথা দে বাবা। বল সিয়ামকে দেখে রাখবি। আন্টি আমি ওদের আব্বুর হাত ধরে কান্না করে বলেছিলাম, হ্যাঁ আব্বু আমি ভাইয়াকে দেখে রাখবো, সবসময় ওর পাশে ছায়া হয়ে থাকবো। এরপর আমি আর আন্টি দুজনেই চুপ করে থাকলাম, শুধু আমাদের দুজনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আমি নীরবতা ভেঙে বললাম, আন্টি আজকে কি হয়ে গেল? আমি আব্বুকে দেওয়ার কথা রাখতে পারলাম না। আন্টি আপনি ভাইয়ার পাশে পাশে থাকেন, ও কিন্তু ডাক্তার দেখলে প্রচুর ভয় পায়। আমি এখনই আসছি আমার ভাইয়ের কাছে। শ্রাবণ পাগলামি করিস না, তুই একটু শান্ত হ, যা হবার তা হয়ে গেছে। আন্টি আর কি হওয়ার বাকি আছে? শ্রাবণ বাবা আমার কথাটা শোন, সিয়ামের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর এখন যদি তুই তাড়াহুড়ো করে ভালো মন্দ কোনো কিছু একটা করে ফেলিস, তাই প্লিজ মাথাটা একটু ঠান্ডা কর। এখন অনেক রাত হয়ে গেছে, কাল ভোর হলেই বাসে করে খুলনা চলে আয়, আমি তো আছি এখানে, তোর কোনো চিন্তা করতে হবে না। আন্টির কথায় আমি একটু শান্ত হলাম। আচ্ছা আন্টি। এরপর আমি ফোনটা কেটে দিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 1টা বেজে গেছে। আমি চোখের পানি মুছে নিলাম। এবার আস্তে আস্তে হেঁটে আব্বু আম্মুর রুমের ভিতরে চলে গেলাম। এই রুমেই আবার আব্বু আম্মু থাকতো। আমি আব্বুর একটা ছবির সামনে গিয়ে কান্না করে বলতে লাগলাম, আব্বু আমি পারিনি, তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি আব্বু। সিয়াম আমাকে একা রেখেই তোমাদের কাছে চলে গেছে, এখন তো এই পৃথিবীতে আমি একদম একা, পুরো পুরো এতিম একটা ছেলে। আমি কিছু সময় চুপ করে কান্না করতে লাগলাম। এরপর চোখের পানি মুছে নিলাম এবং আব্বুর ছবির দিকে তাকিয়ে বললাম, আব্বু তোমার কসম খেয়ে বলছি, যে বা যারাই আমার ভাইয়ের খুন করেছে তারা যদি পৃথিবীর সর্বশেষ প্রান্তেও লুকিয়ে থাকে, তাদেরকে আমি খুঁজে এমন অবস্থা করব যেটা ওরা কল্পনাও করতে পারবে না। ওরা জানে না ওরা কার ভাইয়ের খুন করেছে। এরপর আমি আব্বু আম্মুর রুম থেকে বেরিয়ে এলাম। নিজের রুমে এসে প্রয়োজনে সব কিছু একটা ব্যাগে প্যাক করতে লাগলাম। সব কিছু ঠিকঠাক করে আমি বাসার ছাদে চলে এলাম। ঘড়িতে তখন রাত 3টে বাজে। আমি আমার পকেট থেকে মোবাইল বের করে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহরুল ওসমানকে ফোন দিলাম। এত রাতে স্যারকে ফোন দেওয়া ঠিক হচ্ছে কিনা আবার কিছু জানা নেই, তবে আমার মনে শুধু একটা জিনিসই ঘুরছে, যে করেই হোক আমাকে ভাইয়ের খুনিদের শাস্তি দিতে হবে। প্রথমবার রিং হয়ে কলটা কেটে গেল। এরপর আবার ট্রাই করলাম। এবার স্যার ফোনটা রিসিভ করলেন। হ্যালো শ্রাবণ, এত রাতে ফোন করার কারণ কি? স্যার আমার ভাইয়া আর বেঁচে নেই। আবার আমার কথা শুনে জেনারেলের চোখ থেকে ঘুম চলে গেল। সে একটু সময় চুপ থেকে বলল, শ্রাবণ কি বলতেছো তুমি? এগুলো কি হয়েছে সবটা খুলে বলো আমাকে। পুলিশ অফিসার আমাকে ফোন করে যে কথাগুলো বলেছিল আমি সেগুলো স্যারকে সবটা খুলে বললাম। জেনারেল আবার কথা শুনে আবার চুপ হয়ে যায়। এরপর বলে, দেখো শ্রাবণ, আমি তোমার মনের কষ্ট অনুভব করতে না পারলেও বুঝতে পারছি এখন তোমার মধ্যে দিয়ে কি যাচ্ছে। তোমার ভাইকে হয়তো আমি আর ফিরিয়ে এনে দিতে পারবো না, তবে আমি তোমাকে এতটুকু পাওয়ার দিতে পারি যে তুমি তোমার ভাইয়ের খুনিকে কেটে টুকরো টুকরো করে ফেললেও তোমাকে কেউ কিছু বলতে পারবে না। আমি আইনের দিকটা দেখে নিতে পারবো। ধন্যবাদ স্যার। শ্রাবণ, নিজের খেয়াল নিও তুমি। তোমার মতো একজন দেশপ্রেমী কিন্তু আমাদের বর্ডারের জন্য অতি প্রয়োজন। জি স্যার। খুলনা গিয়ে যখন যেটা দরকার হবে আমাকে শুধু একবার ফোন করে বলবে, বাকিটা আমি ব্যবস্থা করে দিব।
নিজের মনকে শক্ত করো। মনে রেখো তুমি একজন সেনাবাহিনীর আর্মি অফিসার। তোমার চোখে কিন্তু পানি মানায় না। আমি চোখের পানি মুছে বললাম, জি স্যার। এরপর ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে দিয়ে মোবাইলের গ্যালারি ওপেন করলাম। একে একে ভাইয়ার আবার ছবিগুলো দেখতে লাগলাম। কতই না হাসি খুশি ছিলাম আমরা দুজন। আর আজকে আমার পাশে আমার ভাইটাই নেই। আমি ছাদে বসে কান্না করতে লাগলাম। দেখতে দেখতে সকাল হয়ে যায়। আমি আমার গুছিয়ে রাখা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে চলে এলাম। বাস স্ট্যান্ডে এসে সবচেয়ে দ্রুত সকাল 8টার বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। বাস ছেড়ে দিলাম আর আমি বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। আপনারা হয়তো অনেকে অনেক কিছু বুঝে গেছেন, কিন্তু সবটা বুঝতে পারেননি। আসুন আমি সবটা খুলে বলছি। আমার নাম শ্রাবণ আহমেদ ইমন। আমার বড় ভাই সিয়াম আহমেদ, যে কাল বিকেলে খুন হয়েছে। পরিবার বলতে আমি আর ভাইয়া ছিলাম, আর এখন তো পুরো একা হয়ে গেলাম। সকলের মতো আমাদেরও আব্বু আম্মু ছিল, কিন্তু আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আব্বু আর আম্মু একটা রোড অ্যাক্সিডেন্ট করে। আব্বু আম্মুকে তাড়াতাড়ি হসপিটালে শিফট করা হয়, কিন্তু বেশি সময়ের জন্য তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। আমাকে আমার ভাইয়াকে রেখে তারা দুজন দূর আকাশে তারা হয়ে যায়। এরপর আমি আর ভাইয়া আম্মুর বন্ধুর আন্টির কাছে বড় হই। আন্টি আমাদের সাথে খুলনায় থাকতো। তিনি আমাদের দেখে শুনে রেখেছে এত বছর, ছোট থেকে বড় করে তুলেছে। এরপর যখন আমরা বড় হয়ে যাই তখন আন্টি খুলনায় তার নিজের বাসায় চলে যায়। বাকি সকলের মতো আন্টিরও একটা পরিবার ছিল, কিন্তু শুধুমাত্র আম্মুর কারণে আন্টি তার পরিবারকে ফেলে আমাদের কাছে চলে আসে। আর তখন তো ভাইয়াও আমাকে একা ফেলে রেখে চলে গেল। এখন আমি সম্পূর্ণ এতিম একটা ছেলে। এটাই হচ্ছে আমার পরিচয়। আশা করি সবটা বোঝাতে পেরেছি। প্রায় 8 ঘন্টা পরে আমি খুলনা এসে পৌঁছালাম। আমি বাস থেকে নেমে সোজা হসপিটালে চলে যাই। সেখানে গিয়ে দেখি আন্টি রুমের বাইরে বসে কান্না করছে। আন্টি আমাকে দেখেই আমার কাছে ছুটে চলে আসে আর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আন্টি প্লিজ কান্না করো না, নিজেকে শক্ত করো। এইরকম আমি কান্না করছি না। এরপর আন্টিকে বুঝিয়ে কান্না থামাই। আন্টি আমাকে ভাইয়ের কেবিনে নিয়ে গেল। আমি এসে দেখি একটা সাদা কাপড় দিয়ে ভাইয়াকে বেডে ঢেকে রাখা হয়েছে। আমি আমার কাঁপা কাঁপা হাত নিয়ে ভাইয়ার উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে নিলাম। তার সাথে সাথে ভাইয়ার মুখটা আমি দেখতে লাগলাম। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি আমার হাত দিয়ে শেষবারের মতো ভাইয়ার মুখটা স্পর্শ করলাম। ভাইয়া, আমাকে তুই মাফ করে দিস। তোর বিপদে আমি তোর পাশে ছিলাম না, তবে মনে রাখিস তোর ভাই এখনো বেঁচে আছে। তোর খুনিদেরকে খুঁজে বের করে তার মতো এক একটাকে মারবো। এরপর আন্টি আমার হাত ধরে রুমের বাইরে নিয়ে যায়। আমি আসতে চাইছিলাম না, কিন্তু আন্টি আমাকে জোর করে বাইরে নিয়ে এলো। আর একটু সময় থাকলে হয়তো আমি পাগলামি শুরু করে দিতাম। এই কারণে হয়তো আন্টি আমাকে বাইরে নিয়ে এসেছে। ভাইয়া সব কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। শ্রাবণ বাবা, আর দেরি করা ঠিক হবে না, চল বাসায় যাবি। আন্টি, সব শেষ হয়ে গেল। আন্টি আমার গালে হাত রেখে বলল, কিছু শেষ হয়নি, এখনো কিছু শেষ হয়নি। বাবা, আর কতক্ষণ এই হসপিটালে বসে থাকবি? সন্ধ্যা হয়ে গেছে, সেই সকালবেলা খুলনা এসেছিস, এখনো পর্যন্ত কোনো কিছু মুখে দিস নাই। এইভাবে চলতে থাকলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। আর জেদ করিস না, চল আমার সাথে বাসায় যাবি। আন্টি এরপর আমাকে জোর করে হসপিটালের বাইরে নিয়ে গেল। বাইরে এসে আমাকে নিয়ে তারা গাড়িতে উঠে পড়ল। আমি মন খারাপ করে আন্টির কাঁধে মাথা রেখে শুয়ে পড়লাম। আর আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছু সময় পরে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। বোধহয় আমরা আন্টির বাসার সামনে চলে এসেছি। আমি আর আন্টি দুজনে গাড়ি থেকে নেমে গেলাম। আমি এর আগে খুলনায় অনেকবার এসেছি, তবে সেগুলো আমার অফিসের ব্যাপারে। আন্টিকে একবারও জানাইনি। এই প্রথম আমি আন্টির বাসায় এলাম। এইটা আমার বাসা, তোদের কাছ থেকে চলে আসার পরে এখানেই থেকেছি আমি। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। এরপর আন্টি আমাকে নিয়ে বাসার গেট দিয়ে ভেতরে ঢুকলো। দরজার সামনে এসে আন্টি কলিং বেল বাজাইলো। কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আম্মু, ওইদিকে সবকিছু ঠিকঠাক হয়েছে? পুলিশ কোনো ঝামেলা করেছে নাকি? মেয়েটার মুখে আম্মু ডাক শুনে বুঝে গেলাম এটাই আন্টির একমাত্র মেয়ে। এর আগে অনেক শুনেছি এই মেয়ের কথা আন্টির মুখে। আমি যদিও কখনো এর আগে দেখি নাই, আজকে প্রথম দেখলাম।
আমার মনটা ভীষণভাবে খারাপ ছিল, তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সব ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। মেয়েটি আমাকে দেখে জিজ্ঞেস করলো, আম্মু উনি কে? শ্রাবণ। ও, বুঝতে পেরেছি। আম্মু ওনাকে নিয়ে ভেতরে আসো। এবার আন্টি আমাকে নিয়ে তার বাসার ভেতরে প্রবেশ করলো। আমি চুপচাপ সোফায় বসে রইলাম। এখনো আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে এই বুঝি একটু পরে ভাইয়া আমার সামনে এসে বলবে, কি রে ছোটু, মন খারাপ করে বসে আছিস কেন? আমি মনে মনে এগুলো ভাবছিলাম, তখনই আন্টি আমার সামনে খাবারের প্লেট নিয়ে এলো। আমি আন্টির হাতে খাবারের প্লেট দেখে বললাম, আন্টি প্লিজ, আমার এখন ক্ষুধা নেই, আমি খাবো না। ক্ষুধা নেই বললে চলবে না, তোকে এখন এই সবগুলো খাবার খেতে হবে। আমি জানি কাল রাত থেকে তুই কিছুই মুখে দেস নাই। আন্টি আমি খাবো না। কিন্তু কে শুনে কার কথা, আন্টি আমাকে জোর করে আবার খাইয়ে দিতে লাগলো। আমি আর না খেয়ে থাকতে পারলাম না, চুপচাপ সবগুলো খাবার খেয়ে নিলাম। আসলে আমার প্রচুর ক্ষুধা পেয়েছিল, কাল রাত থেকেই কিছু মুখে দিইনি। আমি খাবার খেয়ে চুপচাপ সবাই বসে আছি, তখনই আন্টি তার মেয়েকে উদ্দেশ্য করে বলল, শিমলা, শ্রাবণকে ওপরের রুমটাতে নিয়ে যা, এখন থেকে ও ওই রুমটাই থাকবে। আচ্ছা আম্মু। আন্টির কথা শুনে বুঝতে পারলাম তার মেয়ের নাম শিমলা। এরপর শিমলা আমার সামনে এসে আমার ব্যাগ নিল এবং বলল, আমার সাথে এসো, তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। আমি চুপচাপ বসে রইলাম। আমাকে বসে থাকতে দেখে আন্টি বলল, শ্রাবণ, বাবা ওর সাথে যা, রুমে গিয়ে বিশ্রাম নে কিছু সময়, এরপর দেখবি ভালো লাগবে। আন্টির কথায় আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। এরপর শিমলার পিছে পিছে যেতে লাগলাম। শিমলা আমাকে একটা রুমের সামনে নিয়ে এলো, এরপর বলল, এটা তোমার রুম, এখন থেকে তুমি এখানেই থাকবে। যদি কোনো সমস্যা হয় আমাকে একটা। আমি শিমলাকে আর কিছু বলতে না দিয়ে রুমের দরজা লক করে দিলাম। আমার কারো কথা শুনতে ভালো লাগছে না, আমার একটু একা থাকতে ইচ্ছে করছে, তাই শিমলাকে কিছু বলতে না দিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। ব্যাগটা এক পাশে রেখে ওয়াশরুমের ভেতরে চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে রুমে চলে এলাম। মোবাইল বের করে দেখি রাত 9টা বেজে গেছে। এদিকে মাথাটা প্রচুর ব্যথা করছে, তাই আর দেরি না করে বিছানায় শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত ছিল, তাই বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা দরজার ঠক ঠক আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। জানালা দিয়ে রোদ এসে রুমের ভেতরে পড়ছে। আমি আর শুয়ে না থেকে বিছানা থেকে উঠে গেলাম। কাল রাতে রুমের দরজা লক করে ঘুমিয়ে গেছিলাম। আন্টি হয়তো চিন্তা করছে, তাই তাড়াতাড়ি দরজা খুলে দিই। দরজা খুলে দেখি শিমলা দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। আমি শিমলার কথার কোনো উত্তর দিই না, চুপচাপ দাঁড়িয়ে থাকি। আমাকে চুপ থাকতে দেখে শিমলা আবারও বলে, আম্মু তোমার জন্য নিচে খাবার টেবিলে অপেক্ষা করতেছে। আন্টিকে গিয়ে বলুন আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। ওকে। এরপর শিমলা আমার সামনে থেকে চলে গেল, আর আমিও দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আর দেরি না করে নিচে খাবার টেবিলে চলে এলাম। শ্রাবণ, এখন কেমন লাগতেছে? ভালো। শ্রাবণ, তোমাকে বলতেই ভুলে গেছি, এই যে আমার একমাত্র মেয়ে শিমলা, ও তোমার থেকে 2 বছরের ছোট। আর শিমলা, এই হচ্ছে শ্রাবণ, তোকে তো আগেই বলেছি। হাই। শিমলা আমাকে উদ্দেশ্য করে কথাটা বলল। যদিও আমার মুড ভালো ছিল না, তবুও মুখে একটা শুকনো হাসি দিয়ে বললাম, হাই। এরপর চুপচাপ খাবার খেতে লাগলাম। খাবার খাওয়া শেষ করে আমি সরাসরি আমার রুমে চলে এলাম। রুমে এসে রেডি হতে লাগলাম। তখনই আমার রুমে আন্টি আর শিমলা আসে। শ্রাবণ বাবা, কোথাও বের হবি নাকি তুই? কোথায়? থানায় যাব, ওখানে গিয়ে কেস করব। সাবধানে যাস কিন্তু, শহরটা মোটেও ভালো না। তা না হলে কি আর সিয়ামের এই অবস্থা হতো? আম্মু, আমি ওর সাথে যাব, আমার তো এখন কোনো কাজ নেই। শিমলার কথা শুনে কিছু একটা বলতে যাব, তার আগে আন্টি বলে উঠল, শ্রাবণ, তুই শিমলাকে সাথে নিয়ে যা, তাহলে আমার আর কোনো টেনশন হবে না। আন্টি, আমি কি কোনো বাচ্চা নাকি? আমি একাই যেতে পারবো। আন্টি অন্যদিকে ফিরে বলল, এখন তো বড় হয়ে গেছো, এখন আর এই আন্টির কথা শুনবে কেন? আমি বুঝতে পারলাম যে আন্টি মাইন্ড করেছে, তাই আর কোনো উপায় পেলাম না। আর মেয়েটাকেও বলি আমার সাথে থানায় যাওয়ার কি দরকার ওর। এরপর আমি আন্টির বাসা থেকে বাইরে বের হলাম। আমার সাথে সাথে শিমলাও বাইরে বের হলো। আমি যেহেতু এর আগে খুলনায় এসেছি, তাই আমার জানা ছিল যে থানাটা কোন দিকে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে একটা রিক্সাও পেয়ে গেলাম। কিন্তু বিপত্তি ঘটলো তখন, যখন শিমলা রিক্সায় উঠে বসলো। কারণ এর আগে আমি কখনই কোনো মেয়ের সাথে রিক্সায় উঠিনি, তাই আমার একটু অস্থির অস্থির লাগছে। কিন্তু কিছু করার নেই, চুপচাপ করে বসে রইলাম। প্রায় 20 মিনিট পরে আমরা থানায় এসে পৌঁছলাম।
আমি রিক্সা ভাড়া দিয়ে সোজা থানার ভেতরে ঢুকে গেলাম। আমার পেছন পেছন সিমলাও এলো। আমি থানার ভেতরে ঢুকে একজন লোকের কাছে জিজ্ঞেস করলাম, ভাইয়া ইন্সপেক্টর বিজয় স্যারকে কোথাও পাওয়া যাবে? আমাকে লোকটা একটা কেবিন দেখিয়ে দেয়। আমি আর সিমলা দুজনেই বিজয় স্যারের ক্যাবিনের সামনে চলে যাই। এবার পারমিশন নিয়ে ভেতরে প্রবেশ করি। স্যার, আমি শ্রাবণ আহমেদ, সিয়াম আহমেদের ছোট ভাই। আমার নাম শুনে পুলিশ অফিসার একটু অন্যভাবে আমার দিকে তাকিয়ে বলল, জি বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমার মাথাটা গরম হয়ে গেল, কারণ এই পুলিশ অফিসার নিজেই আমাকে ফোন করে আমার ভাইয়ের মৃত্যুর খবর দিয়েছে, আর এখন বলছে আমি এখানে কি জন্য এসেছি। আমি মাথা ঠান্ডা করে বললাম, স্যার, আমি আমার ভাইয়ের খুনের মামলা করতে এসেছি। আমি আমার ভাইয়ের খুনিদের শাস্তি দিতে চাই। পুলিশ অফিসার আমার কথা শুনে কিছু সময় চুপ করে রইল। এরপর বলতে লাগলো, দেখুন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারতেছি। আমি এখানে প্রায় 5 বছর ধরে চাকরি করতেছি। আমি আপনাকে একজন পুলিশ অফিসার হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবে একটা উপদেশ দিতে চাই। পুলিশ অফিসারের কথা শুনে আমি আর সিমলা দুজনের দিকে একবার তাকিয়ে আবার পুলিশ অফিসারের দিকে তাকিয়ে কথা শুনতে লাগি। আমাদের কাছে খবর আছে আপনার ভাইকে খুলনা ইউনিভার্সিটির বর্তমান ভিপি SM সাগর নিজের হাতে চাকু দিয়ে খুন করেছে। তবে আমি 100% শিওর না, জাস্ট একটা উড়ন্ত খবর। এই খবরে কোনো ভ্যালু নেই। আর এই খুলনা শহরে যদি কোনো ডেঞ্জারাস মানুষ থেকে থাকে তাহলে সে হচ্ছে সাগর। মার্ডার, ড্রাগস, চাঁদাবাজি এমন কোনো কাজ নেই যেগুলো সে করে নাই। এখন যদি সে জানতে পারে যে আপনি এই মার্ডার নিয়ে নাড়াচাড়া করতেছেন, তাহলে একমাত্র সে জানে আপনার সাথে কি হতে চলেছে। তো আপনারা এর যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না কেন? প্রমাণ? আমাদের কাছে কোনো প্রমাণ থাকে না। আর যদি প্রমাণও পেয়ে যাই তাহলে ফোনে একটা কল আসবে আর জানতে পারবো পরিবারের কেউ নিখোঁজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। এর মানে আইন অনুযায়ী আমি কোনো সাহায্য পাবো না আপনাদের কাছ থেকে? অফিসার কিছু সময় চুপ করে থাকলো। এরপর বলল, জি না, আমি দুঃখিত। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম আর পুলিশের চোখের সামনে আঙুল দিয়ে বললাম, শ্রাবণ আহমেদ ইমন, নামটা মনে রেখেন। আমি একাই এতদিন লড়াই করে এসেছি, আর নিজের ভাইয়ের বেলায়ও একা লড়াই করব। সাগর যদি কোনোভাবে আমার ভাইয়ের খুনের সাথে জড়িত থাকে তাহলে আমার আব্বুর কসম, এই সাগরকে খুলনার সকলের সামনে কুত্তার মতো মারবো। আমার এমন কথা শুনে থানার সকলে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি সিমলাকে উদ্দেশ্য করে বললাম, চলে আসুন। আমি আর সিমলা দুজনে থানার বাইরে চলে এলাম, কিন্তু থানার বাইরে এসে আমি খেয়াল করে দেখি সিমলা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে আপনার? এমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? না না, কিছু না। থানায় এসে তো আমরা কোনো হেল্প পেলাম না, তো এখন কি করবে? আচ্ছা, ভাইয়া কোন ভার্সিটিতে গিয়েছিল? আমাকে একটু সেখানে নিয়ে যেতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো ওই ভার্সিটিতেই পড়ি। তাহলে চলুন। এরপর আমরা একটা রিক্সা ভাড়া করে ভার্সিটির দিকে যেতে লাগলাম। রিক্সায় বসে আমাকে সিমলা জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার কি মনে হয় ভাইয়াকে কে খুন করতে পারে? ভাইয়ার কি কোনো শত্রু ছিল নাকি? আমার জানা নেই, তবে আমার ভাইয়া একদম সহজ সরল একটা মানুষ ছিল। তার কোনো শত্রু থাকতেই পারে না, আর থাকলেও সেটা খুন পর্যন্ত যেত না। আম্মু বলেছে আমার ভাইয়া খুব ভালো ছিল। আমি আর সিমলা কথা বলতে বলতে ভার্সিটির সামনে চলে এলাম। আমি রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে দিলাম। এরপর আমি আর রিমি দুজনে একসাথে ভেতরে ঢুকলাম। তখনই গেটের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলের মধ্যে একজন বলে উঠলো, ওয়াও মামা, সেই আইটেম। আমি দাঁড়িয়ে গেলাম, ছেলেগুলোর দিকে একবার তাকালাম। মোট 4 জন আছে। ছেলেগুলো একসাথে হেসে উঠলো। আমি ছেলেগুলোর সাথে এগিয়ে যাব, তখনই সিমলা আমার হাত ধরে বলল, শুধু শুধু ঝামেলা করো না, ওরা এমনই। আমি সিমলার কথা আর কোনো উত্তর দিলাম না। এরপর সিমলার সাথে আবার হেঁটে ক্যাম্পাসের ভেতরের দিকে যেতে লাগলাম। তখন ছেলেগুলোর মধ্যে থেকে একজন আবার বলে উঠলো, এই হিরো, হিরোইনকে আমাদের কাছে রেখে যা, বিনিময়ে তুই যা চাস তাই পাবি। এইবার আর আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। এমনিতে ভাইয়ার খুনের কারণে অনেক রেগে আছি, তার উপরে আবার এই ছেলেগুলো। আমি হেঁটে ছেলেগুলোর সামনে চলে গেলাম। কি এইভাবে কি দেখতেছিস? ডিল পাক্কা হলে বল। আমি আমার সামনে থাকা ছেলেটার বুকে সোজা একটা ঘুষি দিলাম। ছেলেটা আস্তে করে মাটিতে লুটিয়ে পড়লো। এটা দেখে ক্যাম্পাসের সকলে মোটামুটি আমার দিকে তাকিয়ে পড়লো, আর আমার সামনে থাকা ছেলেগুলো অবাক হয়ে গেল। রবি, রবি, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? এবার বাকি 2টা ছেলে আমার দিকে ছুটে এলো। আমি আমার ডান সাইডে একটা হকি স্টিক পড়ে থাকতে দেখি, সেটা হাতে নিয়ে ছেলে দুটোর মাথায় বাড়ি দিলাম। মুহূর্তেই রক্ত বেরিয়ে গেল।
তিনটে ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বাকি ছেলেটা আর সাহস পেল না, দৌড়ে পালিয়ে গেল। আমি হকি স্টিক নিচে ফেলে দিলাম। আমি শিমলার সামনে চলে এলাম। আপনার কাছে টিস্যু পেপার হবে? শিমলা হা করে তাকিয়ে রইল আর টিস্যু পেপার দিল। আমি আমার হাতে লেগে থাকা রক্ত মুছে নিলাম। তখনই আমার নজর যায় আশেপাশে। আশেপাশে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে হা করে দাঁড়িয়ে থাকবেন নাকি আমাকে একটু ভেতরে নিয়ে যাবেন, যেখানে ভাইয়ের খুন হয়েছে? চলো ওইদিকে। এবার শিমলা আমাকে ক্যাম্পাসের সেই জায়গায় নিয়ে এলো যেখানে ভাইয়ার খুন হয়েছে। আমি জায়গাটা ভালো করে দেখতে লাগলাম। অনেক জায়গায় এখনো রক্ত লেগে আছে। আমি তখন আশেপাশে থাকা লোকজনের কাছে জিজ্ঞেস করি, ভাইয়া এখানে পরশুদিন একটা মার্ডার হয়েছিল, আপনি কি আমাকে বলতে পারবেন কে বা কারা এই কাজটা করেছে? আমি এই কথা জিজ্ঞেস করার পরেই সবাই আমার দিকে ভয় ভয় চোখে তাকায়, কিন্তু কেউ কোনো কিছু বলে না। সবাই এটা ওটা বলে কাটিয়ে যায়। আমি বুঝতে পারি ক্যাম্পাসের কারো কাছ থেকে কোনো কিছু জানতে পারবো না। তখনই আমার মনে পড়ে শিমলাও তো এই ভার্সিটির স্টুডেন্ট, তাহলে নিশ্চয়ই জানবে। আপনি সেদিন ভার্সিটিতে আসেননি? না, আমি বাসায় ছিলাম। আমি মাথা ঠান্ডা করে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম। তখনই আমার চোখ যায় একটা গাছে লাগানো সিসি ক্যামেরার দিকে। আমি শিমলাকে উদ্দেশ্য করে বলি, আচ্ছা আপনাদের ভার্সিটির কন্ট্রোল রুম কোন দিকে? 3 তলায় 21 নম্বর রুম, ওইখানেই সবকিছু পেয়ে যাবে। কিন্তু কেন? আমাকে ওখানে নিয়ে চলো। বুঝলাম, কিন্তু ওখানে তোমাকে ঢুকতে দেবে না তো? সেটা আমি দেখে নেব, আপনি আমাকে আগে সেখানে নিয়ে চলুন। এরপর আমরা সিঁড়ি বেয়ে 3 তলায় চলে এলাম। এরপর 21 নম্বর রুমের সামনে চলে এলাম। আমি ভেতরে ঢুকতে যাব, তখনই রুমের সামনে থাকা একটা লোক চলে এলো। ভিতরে যাওয়া যাবে না। আমাকে যেতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাও ভিতরে যাওয়া যাবে না, প্রিন্সিপালের পারমিশন লাগবে। আমি আর অপেক্ষা করলাম না, আমার পকেট থেকে একটা কার্ড বের করে লোকটাকে দেখালাম। লোকটা কার্ড দেখেই আমাকে স্যালুট করতে যাবে। তখনই আমি তাকে আটকে দিলাম, কারণ এখানে শিমলা আছে। শিমলাকে কিছুতেই জানতে দেওয়া যাবে না যে আমি একজন সেনাবাহিনীর আর্মি অফিসার। শুধু শিমলা নয়, আমার পরিচয় কেউই জানে না যে আমি একজন আর্মি অফিসার, এমনকি আন্টিও জানে না। আমি আর দেরি না করে কন্ট্রোল রুমে ঢুকলাম। এরপর সিসিটিভি ফুটেজের লোকের কাছে চলে গেলাম। পরশুদিনে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত ফুটেজ চালাও। আমি অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ছেলেটা কিছু সময় পরে বলল, সরি স্যার, ভিডিও মিসিং। আমার মনে হয় কেউ ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে। আমি আমার হাত শক্ত করে ওখান থেকে একটা টেবিলে ঘুষি দিলাম। ড্যাম ইট! এরপর আমি কন্ট্রোল রুম থেকে বাইরে বেরিয়ে এলাম। শিমলার দিকে তাকিয়ে দেখি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তুমি কি এমন করলে যে তোমাকে এত সহজে লোকটা ভিতর ঢুকতে দিল? এখন এগুলো ভাবলে চলবে না, আমাকে অন্যভাবে খুনিকে খুঁজে বের করতে হবে। এরপর কলেজ থেকে বাসার দিকে যাওয়ার জন্য আমি আর শিমলা গেটের কাছে চলে এলাম। তখনই আমার সামনে দিয়ে একসাথে অনেকগুলো বাইক ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলো। আমি শিমলাকে জিজ্ঞেস করলাম, কারা এরা? ওই যে ছেলেটাকে সকলের সামনে দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে সাগর, মানে এই ভার্সিটির ভিপি। আমি পকেট থেকে আমার মোবাইলটা বের করলাম। এরপর লুকিয়ে সাগরের কয়েকটা ছবি তুলে নিলাম। চলুন বাসায় যাব। বাসায় গিয়ে আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। গুরুত্বপূর্ণ কথা? এখানেই বলো তাহলে। বাসায় গিয়ে বললে ভালো হবে। এরপর আমি একটা রিক্সা দাঁড় করালাম। আমি আর শিমলা দুজনে রিক্সায় উঠে পড়লাম। এরপর সোজা শিমলাদের বাসার সামনে চলে এলাম। বাসায় এসে আমি সোজা আমার রুমে চলে এলাম। আমার পিছে পিছে শিমলাও আমার রুমে এলো। আমি শিমলাকে দেখে বললাম, কিছু বলবেন? ও মা, একটু আগেই তো তুমি না বললে আমার সাথে নাকি তোমার গুরুত্বপূর্ণ কথা আছে? তখনই আমার একটা বিষয় মনে পড়ে গেল। আমি শিমলাকে বললাম, ও হ্যাঁ, আপনাকে একটা কথা বলেছিল। কি কথা? আমি আপনার ভার্সিটিতে ভর্তি হতে চাই, আমার পড়াশোনাটা কমপ্লিট করতে চাই। শিমলা আমার কথা শুনে অনেক খুশি হলো আর বলল, এটা তো খুবই খুশির খবর। আমাকে তুমি বলো যে তুমি কোন ইয়ারের স্টুডেন্ট? নিশ্চয়ই আমার থেকে 1 বা 2 ইয়ার সিনিয়র, মানে 4র্থ বর্ষের স্টুডেন্ট। না, আসলে ব্যাপারটা তেমন নয়। আমি একটা কারণে লেখাপড়াটা মাঝপথে বন্ধ করে দিই। আমি এবার আপনার সাথেই 2nd ইয়ারের স্টুডেন্ট। তাহলে তো আমার জন্য আরো সহজ হয়ে গেল। শিমলা এটা বলে ওর মুখে হাত দিল। আমি শিমলার কথার কোনো মানেই বুঝলাম না, তাই জিজ্ঞেস করলাম, আপনার জন্য সহজ হবে মানে? বুঝতে পারলাম না। না না, কিছু না, তুমি এসব বুঝবে না। আচ্ছা, আর আমি আমার সকল ডকুমেন্টস নিয়ে এসেছি। কালকে আপনি আমাকে নিয়ে ভার্সিটিতে যাবেন আর আমাকে ভর্তি করে দেবেন। আচ্ছা দিব। আর তুমি এই কথাটা আম্মুকে বলেছো? না, আন্টিকে জানাইনি, আপনি আন্টিকে জানিয়ে দেবেন। আচ্ছা। আপনি তাহলে এখন নিচে যান, আমি একটু ক্লান্ত, হালকা একটা ঘুম দিলে ঠিক হয়ে যাব। আচ্ছা, বাই। এরপর শিমলা আমার রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। আমি আমার পকেট থেকে ফোন বের করে কয়েকটা জরুরি কল করে নিলাম।
বিকেলবেলা ঘুম থেকে উঠে নিজের রুমে বসেছিলাম। তখন আমার রুমের দিকে কারো আসার পায়ের শব্দ পেলাম। আমি তাকিয়ে দেখি শিমলা, হাতে কফির মগ। শিমলা আমার সামনে এসে একটা হাসি দিল। এই প্রথম আমি শিমলার দিকে ভালো করে একটু লক্ষ্য করে দেখলাম। মেয়েটা দেখতে একদম পরীর মতো, সবার থেকে আলাদা। কথা বলার স্টাইল আর হাসি কথাতে নাই বা বললাম। আমাকে পাগল করে দেওয়ার জন্য ওর মুখের ওই হাসিটাই যথেষ্ট। তাই আমি শিমলার থেকে চোখ ফিরিয়ে নিলাম। এই নাও, তোমার জন্য আমি নিজের হাতে কফি বানিয়েছি। আমি কফির মগ হাতে নিয়ে বললাম, আপনি জানলেন কি করে যে আমি কফি খেতে পছন্দ করি? আমার কাছ থেকে শুনেছি। আমি কফির মগে চুমুক দিলাম। কফিটা একদম আমার মনের মতো হয়েছে। আপনার হাসির মতো আপনার হাতের কফিটাও কিন্তু অনেক মিষ্টি। আমি কথাটা বলেই মাথায় হাত দিলাম। ইস, এ আমি কি বলে ফেললাম। জানি না শিমলা কি মনে করবে, কিন্তু শিমলার দিকে তাকিয়ে দেখি ওর মুখ লজ্জায় একদম লাল হয়ে গেছে। ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। তখনই শিমলা বলল, আমার প্রশংসা করলে নাকি কফির প্রশংসা করলে? বুঝে নিন। শিমলা কিছু সময় চুপ করে রইল। আমি চুপচাপ কফি খেতে লাগলাম। তখনই শিমলা আবার বলল, কিছু মনে না করলে একটা কথা বলবো? অবশ্যই বলুন। আমার না একটু শপিং করার ছিল, কিন্তু একা একা যেতে ভয় লাগতেছে। তোমার কোনো কাজ না থাকলে তুমি আমার সাথে একটু যাবে? মেয়েদের সাথে শপিং মলেতে যাওয়া তো দূরের কথা, কোনোদিন কথা পর্যন্ত বলিনি। আর এই মেয়ে বলছে ওর সাথে শপিং করতে যেতে। আমি সরাসরি বলে দিলাম, সরি, আসলে আমার একটা কাজ ছিল, আমি যেতে পারবো না। শিমলা মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি একাই চলে যাব। আসলে রাস্তাঘাটে অনেক বাজে ছেলেপেলে থাকে তো, এই কারণেই তোমাকে বলছিলাম। ভেবেছিলাম তুমি সাথে থাকলে আমি সেফ থাকবো, কিন্তু তোমার যখন কোনো কাজ আছে তাহলে থাক। শিমলার কথা শুনে আমার মনে হলো ওকে একা যেতে দেওয়া ঠিক হবে না। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাব আপনার সাথে। আমার কথা শুনে শিমলা আবারও সেই কিলিং স্মাইল দিল। আমি অবাক হয়ে শিমলার দিকে তাকিয়ে রইলাম। শিমলা খুশি হয়ে বলল, আচ্ছা, আমি এখনই নিচে আমার রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে নিচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এরপর শিমলা আমার রুম থেকে চলে গেল, আর আমিও রেডি হয়ে নিলাম। রেডি হয়ে সোজা নিচের ড্রয়িং রুমে চলে এলাম। সেখানে এসে দেখি শিমলা রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছে। শিমলার পাশে আন্টিও আছে। আন্টি শিমলাকে জিজ্ঞেস করলো, শিমলা, তোরা কোথায় যাচ্ছিস এখন? আসলে আম্মু, ও তো মাত্রই খুলনাতে এলো, কোনো কিছুই চেনে না। আমি তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। তাছাড়াও ভাইয়ার কারণে ওর তো মনটাও খারাপ হয়ে আছে। এখন যদি ওকে নিয়ে একটু ঘুরে আসি তাহলে মনটাও ভালো হয়ে যাবে। শিমলার কথা শুনে আমি পুরো টাস্কি খেয়ে গেলাম। এই মেয়ে তো আন্টিকে পুরো উল্টাপাল্টা বুঝিয়ে দিল। আমি কিছু বলতে যাব, তখনই শিমলা আমার দিকে তাকিয়ে একটা চোখ মারল। আমিও চুপ হয়ে গেলাম। এইটা তুই একদম ঠিক বলেছিস। আম্মু, রাতে আমাদের জন্য অপেক্ষা করে থেকো না, আমরা বাইরে থেকে একবারে ডিনার করে তারপর বাসায় আসবো। শিমলার কথা শুনে এবার আমি আরো অবাক হয়ে গেলাম। আমি আন্টির সামনে চলে এলাম। এবার আন্টিকে কিছু বলতে যাব, তখনই শিমলা আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো। আসি আম্মু, বাই। আমি বাইরে এসে শিমলাকে জিজ্ঞেস করলাম, এটা কি হলো? আপনি আন্টিকে মিথ্যা বলেন কেন? তুমি এখনো বাচ্চা, এগুলো তুমি বুঝবে না। শিমলা আমার নাক টেনে কথাটা বললো। এরপর রাস্তার কাছে গিয়ে শিমলা একটা রিক্সায় দাঁড় করালো। এখানে দাঁড়িয়ে না থেকে রিক্সায় উঠে পড়ো। না, আমি উঠবো না। রিক্সায় উঠলে আমার কেমন কেমন লাগে, কিন্তু কে শোনে কার কথা। শিমলা আমাকে জোর করে রিক্সায় উঠিয়ে নিল। এরপর রিক্সা চলতে শুরু করলো। রিক্সাটা এসে একটা বড় শপিং মলের সামনে এসে থামলো। এরপর রিক্সা ভাড়া দিয়ে আমি আর শিমলা শপিং মলের ভিতরে ঢুকে গেলাম। সেখানে গিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, আর শিমলা একের পর এক ড্রেস চয়েস করতে লাগলো। এর আগে শুনেছি মেয়েদের শপিং করতে নাকি অনেক অনেক টাইম লাগে। আজকে শিমলার সাথে এসে আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেলাম যে আসলে কথাটা সত্য। প্রায় 1 ঘন্টা পরে শিমলা আমার সামনে এলো। এরপর আমার সামনে একটা পিঙ্ক কালারের ড্রেস ধরে বলল, এই ড্রেসটা কেমন, আমাকে শুট করবে? আমি কিছু সময় তাকিয়ে বললাম, আপনার পিছনে ওই যে একটা নীল কালারের ড্রেস দেখতে পাচ্ছেন, ওই কালারের ড্রেস আপনার উপরে সেই মানাবে। আচ্ছা, আমি আসতেছি। এরপর শিমলা আমার সামনে থেকে চলে গেল। আধ ঘন্টা পরে শিমলা ওর হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে আমার সামনে এলো। আমি ভালো করে খেয়াল করে দেখি সবগুলোই নীল কালারের ড্রেস। আমি আমার মাথায় হাত দিলাম। এই মেয়ে তো দেখছি আসলেই পাগল। কি ভাবতেছো? চলো বাইরে যাই। চলেন। এরপর আমি শিমলার পেছনে পেছনে যেতে লাগলাম। শিমলা আমার হাতে সবগুলো শপিং ব্যাগ ধরিয়ে দিল, আর নিজে আমার হাত ধরে আমার সাথে সাথে হাঁটছে। আমি কিছু বলতে গিয়েও বলতে পারছি না, কেন জানি আমার কাছে খুব ভালো লাগছে। শিমলা আমাকে নিয়ে একটা পার্কের সামনে চলে এলো। এরপর আমাকে নিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। আমি শিমলাকে জিজ্ঞেস করলাম, আমরা এখানে এলাম কেন? এখানে মানুষ কি করতে আসে?
আমি আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। আমি সিমলার দিকে তাকিয়ে বললাম, জায়গাটা ভালো না, চলুন বাইরে যাই। সিমলা জোরে জোরে হাসতে লাগলো। তুমি তো দেখতেছি শুধু ফাইট করতেই জানো, মেয়েলি কাজে একদম কাঁচা। ঠিক বলেছেন। এভাবে আমি আর সিমলা গল্প করতে লাগলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমি আর সিমলা পার্ক থেকে বেরিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলাম। ফিল্মে যেমনটা হয় ঠিক তেমনটাই হলো। রাস্তার পাশে ফুচকাওয়ালার দোকান ছিল। সিমলা আমাকে ধরে ফুচকাওয়ালার কাছে নিয়ে গেল। এরপর দুজনেই অনেক ফুচকা খেলাম। এবার রাতের ডিনার করে 9টার দিকে আমি আর সিমলা দুজনেই বাসা যাই। আজকে আমার জীবনে একটা স্মরণীয় দিন, কারণ এর আগে আমি কখনো এইভাবে বিকেল থেকে রাত পর্যন্ত কোনো মেয়ের সাথে ঘুরিনি। ভাইয়ার ব্যাপারটা নিয়ে অনেক মন খারাপ ছিল, কিন্তু সিমলার সাথে থেকে আমি সেই মন খারাপটা ভুলে গিয়েছিলাম। এভাবে আজকে পুরোটা দিন কেটে গেল। পরের দিন সকালবেলা সিমলার ডাকে ঘুমটা ভেঙে যায়। তবে আজকের ঘুমটা একটু অন্যভাবে ভেঙে যায় আমার। আমি সকালবেলা আরামে ঘুমিয়েছিলাম, তখনই আমার চোখে মুখে কে যেন পানি ঢেলে দিল। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম, কিন্তু সামনে তাকিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ আমার সামনে সিমলা দাঁড়িয়ে ছিল আর হাসছিল। এ কি, আপনি আমার গায়ে পানি ঢেলে দিলেন কেন? তো কি করব, সে কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু তোমার তো ঘুম থেকে ওঠার নামই নেই, তাই এই পানির ব্যবস্থা করতে হলো। তো সকাল সকাল আমাকে ঘুম থেকে ডেকে তোলার কারণ কি? জানবার কিছু মানে নেই। আজকে তো তোমার আমার সাথে ভার্সিটিতে যাওয়ার কথা, ভর্তি হবে তো নাকি? তখন আমার সবটা মনে পড়ে গেল। আমার তো মনে ছিল না। আপনি নিচে যান, আমি রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি। এবার সিমলা আমার রুম থেকে চলে গেল। আমি ওর দেরি না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবার আমি রুমে এসে রেডি হয়ে নিচে চলে এলাম। নিচে এসে আমি সিমলা আর আন্টি একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে আমি আর সিমলা বাসার বাইরে চলে এলাম। একটা রিক্সা ভাড়া করে ভার্সিটির দিকে যেতে লাগলাম। 20 মিনিট পরে ভার্সিটিতে চলে এলাম। রিক্সা ভাড়া দিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম, কিন্তু আজকে সিমলাকে দেখে কেউ কোনো বাজে কমেন্ট করে নাই। আমি একটা হাসি দিয়ে সিমলার সাথে সাথে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম। বেশ কিছু সময় ধরে সবকিছু ঠিকঠাক করে ভর্তির কাজ শেষ করলাম। এবার সিমলা আমাকে নিয়ে সোজা ক্লাসের ভিতরে চলে গেল। আমি চুপচাপ সিমলার পাশে বসে পড়লাম। এভাবে একটা ক্লাস করে আমি ক্লাসের বাইরে ক্যাম্পাসে চলে এলাম। সিমলাও আমার সাথে বাইরে চলে এলো। আমি আর সিমলা ক্যাম্পাসে বসে কথা বলছিলাম। তখনই একটা মেয়ে তার মুখে মাস্ক লাগিয়ে আমাদের কাছে এলো। আমি কিছু বুঝতে পারলাম না। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি কে সেইটা জানা বেশি গুরুত্বপূর্ণ না, আপনি আমাকে বলুন যে সিয়াম আহমেদের আপনি কে হন। মেয়েটার মুখে ভাইয়ের নাম শুনে আমি দাঁড়িয়ে যাই আর জিজ্ঞেস করি, আমি তার ছোট ভাই, কিন্তু আপনি ভাইয়াকে চেনেন কি করে? একটু চুপ করুন, আমি কি বলতেছি সেটা মন দিয়ে শুনুন, এরপর সবটা বুঝতে পেরে যাবে। এরপর মেয়েটা বলতে শুরু করলো, আমি একদিন বিকালবেলা ঘুরতে ক্যাম্পাসের ভেতরে আসি, আর তখনই এই ভার্সিটির ভিপির চোখে আমি পড়ে যাই। আমি বুঝতে না পেরে তাকে থাপ্পড় মেরে দেই। এরপর সে সকলের সামনে আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করে। ভার্সিটির সবাই দাঁড়িয়ে দেখতে লাগে, কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসে না। আর তখনই আপনার ভাই আমাকে বাঁচাতে এগিয়ে আসে আর ভিপি সাগরের গায়ে হাত দেয়। এরপর সাগর রাগান্বিত হয়ে সকলের সামনে ছুরি দিয়ে আপনার ভাইকে খুন করে আর যাওয়ার আগে সবাইকে হুমকি দিয়ে যায়, যদি কেউ সত্যিটা কাউকে বলে তাহলে তাকে সহ তার পরিবারকে মেরে ফেলাবে। আর এই কারণেই আপনার কাছে কেউ সত্যিটা বলতে সাহস পাচ্ছে না। মেয়েটার কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সিমলা টিস্যু পেপার দিয়ে আমার চোখের পানি মুছিয়ে দেয়। এরপর আমি মেয়েটাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই মেয়েটা আমাদের কাছ থেকে চলে যায়। মেয়েটাগুলো কি বলে গেল? এই সামান্য একটা কারণে ওর ভাইয়াকে মেরে দিল। আজকে আমি শিওর হয়ে গেলাম, সাগরকে আর বেশি দিন বাঁচতে দেব না আমি। শ্রাবণ, তুমি শান্ত হও। তুমি জানো না এই সাগর অনেক শক্তিশালী, ওর সাথে তুমি পারবে না। সময় হলে সবটা দেখতে পেয়ে যাবে। এখন বাসায় চলুন, আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে। তুমি বুঝতেছো না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার। সিমলা আর কিছু বললো না, থেমে গেল। আমি আর পানি বেশি ঘোলা করলাম না, কারণ আমি জানি সিমলা আমাকে পছন্দ করে আর আমিও সিমলাকে অনেকটা পছন্দ করি। কিন্তু আগে আমাকে ভাইয়ার খুনের বদল নিতে হবে, এবার বাকি সব কিছু। এতে যদি আমার মৃত্যুও হয় তাতেও আমার কোনো দুঃখ নেই। আমি আর দেরি না করে বাসায় চলে আসি। বাসায় এসে সোজা আমার রুমে চলে আসি। রুমে এসে দরজা লক করে দিই। এরপর মোবাইল বের করে অতি পরিচিত একটা নম্বরে কল দিই। কিছু সময় পরে রিসিভ হয় কলটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এতদিন পরে আজকে হঠাৎ ফোন দিলেন, কোনো সমস্যা হয়েছে নাকি? স্যার, বিশ্বাস হয় না যে আপনার ভাইয়ের সাথে এটা হতে পারে। স্যার, আপনি বলুন আমাকে কি করতে হবে?
আপনার জন্য আমি সব করতে পারবো। আমি সব ঘটনা খুলে বললাম। সাগর কখন কোথায় যাচ্ছে, কি করছে, এই সব কিছুর খবর আমার চাই। স্যার আমি তো বর্তমানে ঢাকায় আছি, আমি এখানে বসে সব খবর সময় মতো আপনাকে দিতে পারবো। তাহলে এখন কি হবে? স্যার চিন্তা করবেন না, আমার এক বন্ধু খুলনা থাকে, আর ও আমার মতো এই সব কাজে অনেক এক্সপার্ট। আমি কি ওকে বলবো? বলো। আচ্ছা স্যার, আপনি ফোন রেখে দিন, আমি ওর সাথে কথা বলতেছি। আচ্ছা, এরপর আমি ফোন রেখে দিলাম। ফোন রেখে দিয়ে আমি জেনারেল স্যারকে ফোন দিলাম। কিছু সময় পরে স্যার ফোন রিসিভ করলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ, তোমার ভাইয়ের ফোনকে খুঁজে পেয়েছি। জি স্যার, পেয়েছি। কে এসে? স্যার, খুলনা ভার্সিটির ভিপি SM সাগর। শ্রাবণ, তুমি জানো SM সাগরকে? না স্যার, কে? আমাদের বাংলাদেশের সবচেয়ে শত্রু ইয়াহিয়া খানের একমাত্র ছেলে। তুমি বুঝতে পারতেছো আমি কোন ইয়াহিয়ার কথা বলছি? এ হচ্ছে সেই ইয়াহিয়া যে বাংলাদেশ থেকে টাকা পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ে। আমি চুপ করে রইলাম। পুলিশ কিন্তু হাতে নাতে ধরেও ইয়াহিয়া খানের একটা চুলো বাঁকা করতে পারেনি। পুলিশকে পাল্টা আক্রমণ করে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। আর সে এখন এশিয়ার বড় বড় মাফিয়াগুলোর মধ্যে একজন। বুঝতেই পারতেছো তুমি কার ছেলেকে টার্গেট করেছো। স্যার, আপনি তো জানেন আমি আমার ভাইয়ের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে রাজি। ভাইয়ার বদলে কেউ যদি আমাকে মারতো তাহলেও আমি চুপ করে থাকতাম। কিন্তু এই সাগর আমার ভাইয়ের গায়ে শুধু হাত দেয়নি, সরাসরি মার্ডার করে ফেলেছে। একমাত্র আমি জানি আমার শরীরের রক্ত এখন কতটা গরম হয়ে আছে। স্যার, আমার আব্বুর কসম, ইয়াহিয়া খান কেন, এশিয়ার সব মাফিয়া এলেও এই শ্রাবণকে কেউ আটকাতে পারবে না। আমি সাগরকে নিজের হাতে না মারা পর্যন্ত আমার শরীরের রক্ত ঠান্ডা হবে না। বেস্ট অফ দ্য লাক শ্রাবণ, আমার সম্পূর্ণ সাপোর্ট আছে তোমার সাথে। কখনো কোনো দরকার হলে আমাকে ফোন দিও। ওকে স্যার। এবার আমি ফোন রেখে দিলাম। জেনারেল শ্রাবণের ফোন রেখে দিয়ে কপালের ঘাম মুছে নেয়, কারণ একমাত্র সেই জানে শ্রাবণ তার ভাইয়ের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। সে মনে মনে বলতে থাকে সাগরকে বাঁচাতে স্বয়ং ইয়াহিয়া খান বাংলাদেশে এলেও ওকে বাঁচাতে পারবে না কেউ, কারণ শ্রাবণ ওর বাবার কসম খেয়ে বলেছে কথাগুলো। আমি জেনারেল স্যারের সাথে কথা বলে ফোন রেখে দেওয়ার পরপরই আমার ফোনে একটা কল আসে। আমি বেশি কিছু না ভেবেই কলটা রিসিভ করি। হ্যালো স্যার, আমি রনি। আমাকে আপনার সম্পর্কে সব বলেছে রাকিব। আপনাকে আমি আমার সবটুকু দিয়েই সাহায্য করার চেষ্টা করব। রনি, আমার একটা লোকের সমস্ত ডিটেলস চাই। সে কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু আমার চাই। স্যার, আপনাকে আমি একটা বাসার ঠিকানা দিচ্ছি, আপনি সেখানে চলে আসুন, এরপর আমি বিষয়টা দেখতেছি। ওকে। এরপর আমি ফোন রেখে দিলাম। ফোন রেখে দেওয়ার পরে রনির দেওয়া ঠিকানায় চলে এলাম। এসে দেখি একটা ছোটোখাটো বাসা। আমি বাসার কলিং বেল বাজাই। কিছু সময় পরে একটা ছেলে এসে দরজা খুলে দেয়। শ্রাবণ স্যার? স্যার, আমি রনি, আসুন ভেতরে আসুন। এরপর আমি রনির কথায় ওর বাসার ভিতরে ঢুকলাম। কিন্তু বাসার ভিতরে ঢুকে একটা রুমে এসে আমি অবাক, কারণ রুমে ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি দিয়ে ভর্তি। প্রায় 8টার উপরে কম্পিউটার আছে, মোবাইল ট্র্যাকার থেকে শুরু করে সব জিনিসপত্র এখানে আছে। একজন আর্মি অফিসার হয়েও জীবনে এতগুলো যন্ত্রপাতি একসাথে দেখিনি। তখনই রনি বলে উঠল, স্যার এবার বলুন আপনার জন্য কি করতে পারি। রনি একটা কম্পিউটারের সামনে বসে বলল কথাটা। আমি রনির কাছে গিয়ে বললাম, আমি একটা লোকের সমস্ত ডিটেলস আপডেট জানতে চাই। নাম কি? আমি ভালোভাবেই বললাম, সাগর। আমার মুখে সাগরের নাম শুনে রনি ভয় পেয়ে গেল, কিন্তু আমার দিকে তাকিয়ে বলল, স্যার আপনি জানেন সাগর কেন? জানি, ওর সম্পর্কে সব কিছু জানি, তবুও আমার ওর সব ডিটেলস চাই। তুমি যদি আমাকে সাহায্য করতে পারো তাহলে করো, আর না হলে আমি যাই। রনি কিছু সময় চুপ করে রইল, এরপর বলল, স্যার রাকিবের মুখে আপনার কথা অনেক শুনেছি, আপনার জন্য এটুকু রিস্ক আমি নিতেই পারি। এবার রনি তার কম্পিউটার ঘাঁটতে লাগলো। রনি কিছু সময় পরে আমাকে ডাক দিল। আমি তাড়াতাড়ি করে রনির কাছে চলে গেলাম। আমি রনির কম্পিউটারের দিকে তাকিয়ে অনেক অবাক হয়ে যাই, কারণ এই সাগরের নামে এতগুলো মামলা আছে যেগুলো গুণে শেষ করা সম্ভব না। কিন্তু এতগুলো কেস থাকা সত্ত্বেও সাগর খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, তবে ওপরে আবার নতুন নতুন খারাপ কাজ করে চলেছে। স্যার 30টা মার্ডার, 100টা প্লাস নারী শিশু পাচার, 20 প্লাস লোকের জমি দখল, ড্রাগ সাপ্লাই, বৈদেশিক অস্ত্র, জাল টাকা তৈরি, ব্যাংক থেকে টাকা চুরি, বড় বড় কোম্পানির অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি, কিডন্যাপ করে টাকা দাবি, সব আরও অনেক খারাপ কাজের সাথে সাগর জড়িয়ে আছে। এছাড়াও তো আরও অনেক কিছু কাউন্ট করা নেই এখানে। ওহ মাই গড! স্যার আমাকে একটু সময় দিন, আমি সাগরের লোকেশন এখনই বের করতেছি। কিন্তু কিভাবে? স্যার সাগরের মোবাইল আমরা ওটাকেই ট্র্যাক করব। বাংলাদেশের যে কোনো মোবাইল ট্র্যাক করা আমার কাছে কোনো ব্যাপার না, শুধু একটু সময় লাগবে আর কি। আচ্ছা। আমি চুপচাপ রনির পাশে চেয়ারে বসেছিলাম। তখনই রনি আমাকে বলে, স্যার সাগর অনেক চালাক,
ও বাসা থেকে বের হলে ওর সাথে সিকিউরিটি গার্ড নিয়ে বের হয়। আর ওর বেশিরভাগ কালাধান্দা ও ভার্সিটির ভেতরেই বসেই করে। ভার্সিটিতে ছাত্রলীগের জন্য যে ভবনটি আছে ওইখানে বসেই সব কিছু করে সাগর। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, আর এই কারণে আমি ভার্সিটিতে ছদ্মবেশ নিয়ে ভর্তি হয়েছি। স্যার, আপনি সহজে কিন্তু সাগরের দেখা পাবেন না, কারণ ও খুব চালাক, সব কাজ লোক দিয়ে করায়। আপনার ভাইয়ের কপাল খারাপ ছিল, যার কারণে সে সাগরের সামনে পড়ে যায়। ওর যা ইচ্ছা ও তাই করো, এতে আমার কোনো সমস্যা ছিল না। ওগুলো সব পুলিশের দায়িত্ব, আর আমি একজন আর্মি অফিসার। কিন্তু সাগর আমার ভাইকে... স্যার, আপনি কি করতে চাইতেছেন? আমি জানি সাগরের নাগাল পাওয়া অতটা সহজ হবে না। আমি সাগরকে খুঁজবো না, বরং সাগর আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসবে, আর সেই দিনই হবে ওর শেষ দিন। মানে আমি সাগরের সব ধান্দায় বাধা দেবো, সব ডিল ভেস্তে দেবো। এতে সাগর অনেক রেগে যাবে আর পাগলের মতো আমাকে খুঁজবে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে ও আমার কাছে পৌঁছে যাবে, আর তখনই ওর সাথে আমার আসল হিসাব নিকাশ হবে। স্যার, বুঝতে পেরেছি। তুমি শুধু আমাকে ওর সব ইনফরমেশনগুলো এনে দাও। ও এখন কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু। জি স্যার। ওকে, আমি বাসায় যাচ্ছি, তুমি কাজ করো। এবার আমি রনির বাসা থেকে বাইরে চলে আসি। বাইরে এসে মোবাইলের দিকে তাকিয়ে দেখি বিকেল 5টা বেজে গেছে। তখনই আমার ফোনে সিমলার কল আসে। আমি কিছু না ভেবেই রিসিভ করি। হ্যালো, কোথায় তুমি? সেই দুপুরবেলা আমাকে না বলেই বাসা থেকে বেরিয়ে গেছো। আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে, তাই তো আপনাকে না জানিয়ে এসেছি। কি এমন কাজ শুনি? ভাইয়ার ব্যাপারে একটা কাজ ছিল, আপনি বাদ দিন না এগুলো। কিছু হয়েছে নাকি? এই সময় ফোন দিলেন যে? হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি পার্কে বসেছিলাম, আর তখনই কি? অপর প্রান্ত থেকে কোনো জবাব আসে না। আমি বারবার হ্যালো হ্যালো করতে থাকি, কিন্তু কোনো সাউন্ড আসে না। এরপর কলটা কেটে যায়। আমি তাড়াতাড়ি কল ব্যাক করি সিমলাকে, কিন্তু ফোন সুইচ অফ। কিছুই বুঝতে পারলাম না। মাত্রই তো কথা হলো আমার সাথে। সিমলা কি বলতে গেছিল আমাকে? ওর কি কিছু হয়েছে? কোনো বিপদ হলো না তো? আমি এগুলো ভাবতে ভাবতে অনেকবার সিমলার নাম্বারে ট্রাই করি, কিন্তু কোনো রেসপন্স পাই না। তাই আমি একটা রিক্সায় উঠে পড়লাম আর পার্কের দিকে যেতে লাগলাম, কারণ সিমলা ওখানে বসেই আমাকে কল করেছে। অনেক চিন্তা হচ্ছে। প্রায় 15 মিনিট পরে আমি সেই পার্কে চলে আসি। এরপর আমি রিক্সা ভাড়া দিয়ে তাড়াতাড়ি পার্কের ভেতরে চলে যাই। কিন্তু পার্কের ভেতরে এসে আমি প্রচুর অবাক হয়ে যাই, কারণ সিমলা পার্কের বেঞ্চে বসে পপকর্ন খাচ্ছে। সিমলাকে দেখে আমার ভয়টা কমে গেল। আমি তাড়াতাড়ি সিমলার সামনে চলে গেলাম। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? সিমলা আমার দিকে পপকর্নের প্যাকেট এগিয়ে দিল আর বলল, নাও পপকর্ন খাও। আগে আমার প্রশ্নের উত্তর দিন, আপনাকে কি কেউ ডিস্টার্ব করেছে? উফ বাবা, আমার আবার কি হবে? সিমলার কথা শুনে আমি আরো অবাক হয়ে যাই। আমি সিমলাকে প্রশ্ন করি, তাহলে আপনি যে আমাকে ফোনে বললেন আপনি পার্কে বসেছিলেন, আর তখনই... আরে আমার কিছুই হয়নি। আসলে আমি বিকেলবেলা তোমার রুমে যাই, ভেবেছিলাম বিকেলবেলা তোমাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু তুমি রুমে ছিলে না। পরে আম্মুর কাছ থেকে জানতে পারি তুমি নাকি দুপুরবেলা বাসা থেকে বেরিয়ে গেছো। আমার অনেক মন খারাপ হয়, তাই আমি একাই পার্কে চলে আসি। এরপর পার্কে এসে খুব বোরিং ফিল করতেছিলাম, তাই তোমাকে ফোন দেই। আমি জানতাম তোমাকে এখন আসতে বললে তুমি আসবে না, তাই একটু মিথ্যে অভিনয় করলাম, এই আর কি। সিমলার কথা শুনে আমার হার্ট ফেল করার মতো অবস্থা। আমি মনে মনে আরো কত খারাপ চিন্তা করছিলাম। ভেবেছিলাম সিমলা বুঝে অনেক বড় কোনো বিপদে পড়েছে, কিন্তু এই মেয়ে তো পুরোই শয়তানের ডিব্বা। আপনি জানেন আপনার জন্য আমার কতটা টেনশন হচ্ছিল। আমি কত বাজে চিন্তা করতে করতে আপনার কাছে এসেছি, আপনি জানেন। দেখুন, আমার সাথে কখনো এই ধরনের মজা বা ফাজলামি করবেন না। আমি এমনিতেই অনেক টেনশনের মধ্যে আছি, এর মধ্যে আবার আপনি আমাকে আর টেনশনে ফেলে দিয়েন না প্লিজ। আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে পড়ল। আমি সিমলার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। আমি মনে হয় সিমলাকে একটু বেশি বলে ফেলেছি। এই প্রথম আমি সিমলার চোখে পানি দেখলাম। আমার অনেক খারাপ লাগলো, নিজেকে ধিক্কার দিলাম। সরি, আমি আসলে এইভাবে বলতে চাইনি। আসলে আমি অনেক চিন্তায় ছিলাম, আর তার উপরে আপনি আবার আমাকে চিন্তায় ফেলে দিলেন। তাই তাড়াতাড়ি আপনার কাছে ছুটে চলে আসি, আর এসে দেখি আপনি আমার সাথে মজা করছেন। তাই একটু রেগে যাই, আর রেগে গিয়ে আপনাকে একটু বেশি বলে ফেলি। আই এম সরি। সিমলার দিকে তাকিয়ে দেখি মহারানী এখনো মুখ ভার করে চুপ করে আছে। অনেক ভেবে দেখলাম এইভাবে কাজ হবে না, তাই আমি অন্য একটা আইডিয়া বের করলাম। আচ্ছা তাহলে যাই আমি। কেউ তো আমার সাথে কথা বলে না, আমি বরং ওই দিকটায় গিয়ে অন্য কোনো মেয়ের সাথে পপকর্ন খাই। আমি এটা বলেই সিমলার কাছ থেকে উঠে হাঁটতে শুরু করি। তখনই সিমলা আমার সামনে এসে আমার শার্টের কলার চেপে ধরে বলে, মেয়েদের সাথে পপকর্ন খাওয়ার খুব শখ তাই না? আজকে তোমাকে এমন পপকর্ন খাওয়াবো যে আর কোনোদিন অন্য কোনো মেয়ের সাথে গিয়ে পপকর্ন খেতে মন চাইবে না।
আমি পকেট থেকে টিস্যু বের করে সিমলার চোখের পানি মুছে দিলাম। এরপর বললাম, আপনাকে কান্না করলে যেমন প্যাঁচার মতো লাগে, ঠিক তেমন রাগলে লাল মরিচের মতো লাগে। কি? আমি প্যাঁচা? সিমলার দিকে তাকিয়ে দেখি সে অনেক রেগে গেছে। আমাকে বুঝি এখনই কিছু একটা করে ফেলবে, তাই আর কোনো উপায় না পেয়ে দিলাম এক দৌড়। সিমলাও আমার পিছে পিছে ছুটতে লাগলো। এখন দৌড়াচ্ছ কেন? দাঁড়াও বলতেছি। আমাকে কি পাগল কুত্তায় কামড়েছে? আমি দাঁড়াই আর আপনি আমাকে গুলি করে দেন। এইভাবে আজকের বিকেলটা কেটে গেল। আমি আর সিমলা একসাথে সন্ধ্যার সময় বাসায় পৌঁছলাম। সিমলা দরজার সামনে এসে কলিং বেল বাজায়। কিছু সময় পরে আন্টি এসে দরজা খুলে দিল। আন্টি আমাকে আর সিমলাকে একসাথে দরজার সামনে দেখতে পেয়ে বলল, ও তাহলে এই ব্যাপার, দুই বাদর এক হয়েছে আর আমাকে এখন পাগল করে ছাড়বে। আন্টি আন্টি আমি বাদর নেই, আপনার মেয়ে বাদর একটা আসতো। আমি সিমলাকে রাগানোর জন্যই এমনটা বললাম। কি? আমি বাঁদর? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। সিমলা এটা বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি এক দৌড়ে সোজা আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। সিমলা আমার রুমে এসে অনেকটা সময় ধরে দরজা ধাক্কাধাক্কি করে গেছে, কিন্তু আমি দরজা খুলিনি, কারণ আমি এত তাড়াতাড়ি শহীদ হতে চাই না। পরের দিন সকালবেলা সিমলার ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। ওই তাড়াতাড়ি উঠে পড়ো, ভার্সিটিতে যেতে হবে তো নাকি? আর এই যে তোমার কফি, আমি নিজের হাতে বানিয়েছি শুধুমাত্র তোমার জন্য। বাবা, সকাল সকাল এত খাতির কেন? কোনো ঝামেলা আছে নাকি? তোমার সাথে আমি পারবো না, আমি নিচে যাচ্ছি, রেডি হয়ে খাবার খেতে চলে এসো। ওকে। এবার সিমলা আমার রুম থেকে বেরিয়ে চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে এসে সিমলার হাতের কফি খেতে লাগলাম। এক কথায় অসাধারণ। আমি রেডি হয়ে নিচে চলে এলাম। নিচে এসে আন্টি আর সিমলার সাথে ব্রেকফাস্ট করতে লাগলাম। তখনই আমার ফোনে একটা কল আসে। আমি চোখ করে দেখি রন, তাই সাথে সাথেই রিসিভ করলাম। রনি বলো। স্যার, সাগর বর্তমানে দেশের বাইরে আছে, সম্ভবত ওর বাবার সাথে দেখা করতে গেছে। কিন্তু কিন্তু কি রনি? স্যার, সাগরের লোকজন আজকে বড় একটা ডিল করতে চলেছে, যেটা অনেক বড় অঙ্কের ডিল। কোথায় আর কখন? স্যার, ভার্সিটির পাশে রহিম নামে একটা লোকের গ্যারেজের ভেতরেই ওরা ডিলটা করবে। থ্যাঙ্কস রনি, তুমি নেক্সট আপডেট খুঁজতে থাকো, আমি এদেরকে দেখছি। এবার আমি ফোন রেখে দিই। তখনই ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টার বেশি বেজে গেছে। আমি তাড়াতাড়ি খাবার শেষ না করেই উঠে গেলাম। আমার দেখা দেখি সিমলাও খাবার শেষ না করে উঠে পড়ল। এ কি, তোরা খাবার শেষ না করে কোথায় যাচ্ছিস? আন্টি, ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে, আসি। আমি আর আন্টিকে কিছু বলতে না দিয়েই সিমলার হাত ধরে বাইরে নিয়ে এলাম। বাসার বাইরে এসে সিমলা আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এত ব্যস্ত কেন? তোমার কারণে পেট ভরে খেতেও পারলাম না। ইস, খেতে খেতে তো মুটকি হয়ে গেছেন একদম। এত খেয়ে কি করবেন? আমি মুটকি না? আর আমাকে বলবে প্লিজ কি হয়েছে? এর মধ্যেই আমি একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় ওঠে নাকি, এরপর বলছি। সিমলা রিক্সায় উঠে পড়লো আর রিক্সা চলতে শুরু করলো। তখনই সিমলা বলে উঠলো, এইবার বলো কি হয়েছে? আচ্ছা, ভার্সিটির কাছে রহিম নামে কারো গ্যারেজ আছে নাকি? সিমলা কিছু সময় ভেবে উত্তর দিল, আছে, কিন্তু ওখানে তোমার কাজ কি? আগে আমাকে ওখানে নিয়ে চলো, এরপর গেলেই দেখতে। এরপর সিমলা আমাকে নিয়ে গ্যারেজের সামনে চলে এলো। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি 10:40 বাজে, মানে আরো 20 মিনিট পরে। আমি সিমলাকে নিয়ে গ্যারেজের আড়ালে দাঁড়িয়ে রইলাম। ঠিক 11টার সময় একটা প্রাইভেট কার এসে গ্যারেজের সামনে এসে থেমে যায়, আর তার ভেতর থেকে প্যান্ট শার্ট পরা দুটো লোক বেরিয়ে গ্যারেজের ভেতরে চলে গেল। এর মধ্যে একটা লোকের হাতে ছোট একটা ব্যাগও ছিল। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি একটা মিটিং করে আসি। এখান থেকে কিন্তু কোথাও যাবেন না। কিসের মিটিং? আমি সিমলাকে কোনো কিছু না বলে গ্যারেজের সামনে চলে এলাম। গ্যারেজের ভেতরে ঢুকতে যাবো, তখন একটা লোক এসে আমাকে আটকে দিল। বোধহয় গ্যারেজের মালিক হবে। কি চাই? ভেতরে একটা কাজ আছে আমার। 30 মিনিট পরে আসুন, এখন ভিতরে যাওয়া যাবে না। আমি কিছু না বলে ভেতরের দিকে যেতে লাগলাম, কিন্তু লোকটা আমার বুকে হাত দিয়ে আটকে ধরলো। আমি কিছু না বলেই লোকটার মুখে একটা ঘুষি দিই। লোকটা গ্যারেজের বাইরে পড়ে গেল। আমি আর দেরি না করে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখি গাড়ির সেই 2জন লোককে মিলে 5 জন। বাকি 3 জন আমাকে দেখে জিজ্ঞেস করলো, কে রে তুই, আর ভিতরে এলি কিভাবে? অন্ধকারের কারণে আমার মুখ দেখা যাচ্ছিল না, শুধু আমার বডি দেখা যাচ্ছিল। আমি ছেলেটার কথার কোনো উত্তর দিলাম না। পকেট থেকে রুমালটা বের করে আমার মুখে বেঁধে নিলাম। এই দাঁড়িয়ে কি দেখছিস, শালার এখান থেকে ভাগা। তখনই একটা ছেলে আমার দিকে ছুটে এলো। আমি আমার পাশে পড়ে থাকা একটা লোহার রড নিয়ে ছেলেটার মাথায় বাড়ি দিলাম। অনেক জোরে শব্দ হলো, ছেলেটা লুটিয়ে ফ্লোরে পড়ে গেল। রুমের বাকি 4 জন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু সময় পরে বাকি 2টা ছেলে আমার দিকে এগিয়ে এলো। তাদেরকে একই অবস্থা করলো। যে 2জন গাড়িতে করে এসেছিল তারা ভয়ে কাঁপতে লাগলো। আমি আর অপেক্ষা না করে পুলিশকে ফোন দিলাম। কিছু সময় পরে পুলিশের গাড়ি চলে এলো।
পুলিশ দুজনকে তল্লাশি করে একটা ব্যাগে অনেক মাদক দ্রব্য পেল। পুলিশ দুজনকে ধরে নিয়ে গেল। আর তখনই আমি খেয়াল করি ফ্লোরে পড়ে থাকা 3টে ছেলের মধ্যে একজনের জ্ঞান ফিরেছে। আমি সোজা তার কাছে চলে গেলাম। আমাকে দেখেই ছেলেটা সরে যেতে চাই, কিন্তু পারল না। তোর বসকে বলে দিস খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। এবার আমি গ্যারেজ থেকে বেরিয়ে এলাম, মুখ থেকে রুমালটা খুলে ফেললাম। এরপর হেঁটে সোজা সিমলার কাছে চলে এলাম। সিমলা আমাকে দেখেই আমার কাছে ছুটে এলো। এ কি, তোমার হাতে রক্ত কেন? হাত কেটে গেল কিভাবে? সিমলা অনেক চিন্তিত হয়ে আমার হাত ধরে বলল। আমি খেয়াল করে দেখি সত্যি হালকা একটু কেটে গেছে। মারামারি করার সময় হয়তো কোনোভাবে কেটে গেছে, খেয়াল করি। তাড়াতাড়ি আমার সাথে চলো। কোথায়? কোথায় আবার? ফার্মেসিতে। আরে তেমন কিছু হয়নি, ফার্মেসিতে যাওয়ার কোনো দরকার নেই। সিমলা আমাকে একটা ঝাড়ি দিয়ে বলল, চুপ, একদম চুপ। আমি যা বলবো তাই হবে। এখনই আমার সাথে ফার্মেসিতে যাবে। আমি সিমলার রাগ থেকে ভয় পেয়ে গেলাম, তাই চুপচাপ সিমলার সাথে সাথে যেতে লাগলাম। এবার সিমলা আমাকে একটা ফার্মেসিতে নিয়ে গেল। সেখান থেকে হাতে ব্যান্ডেজ করে নিলাম। খুবই সামান্য একটা কাটা, ব্যান্ডেজ না দিলেও হতো, কিন্তু কি করা। সিমলার রাগের কাছে আমার কোনো কিছুই খাটে না। সাগর দুবাইয়ে তার বাবার সাথে বসে সময় কাটাচ্ছিল। তখনই তার ফোনে বাংলাদেশ থেকে একটা কল আসে। সে তার বাবার সামনে থেকে একটু আড়ালে আসে। ফোনটা রিসিভ করলো। বল, ডিলটা সম্পূর্ণ হয়েছে? ভাই, একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? ওরা কি কোনো ঝামেলা করেছে? কোনো ঝামেলা করলে উপরে পাঠিয়ে দেয়। একটা ছেলে এসে আমাদের সব কিছু বেচতে দেয়। মানে কি হয়েছে খুলে বল। এবার সাগরকে সবটা খুলে বল। হোয়াট? তুই কি জানিস এটা কত বড় ডিল ছিল? সব মাল পুলিশের কাছে চলে গেছে। এখন কি হবে? আর তোরা 3জন মিলে একটা ছেলের সাথে পেরে উঠিস নাই? ভাই, ছেলেটা অনেক শক্তিশালী ছিল। নাম কি? আগে কখনো দেখেছিস? ভাই, মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল। ড্যাম ইট, তোদের দিয়ে যদি একটা কাজও ঠিকঠাক হয়। আমি দেশ ছেড়ে এসেছি, অমনি একটা অঘটন ঘটে ফেললি। সরি ভাই, তবে ছেলেটা যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে গেছে। কি কথা? আপনার সাথে নাকি খুব তাড়াতাড়ি দেখা হবে ওর। কি? মাত্র 3টা ছেলেকে মেরে আমাকে হুমকি দেয়? এই সাগরকে হুমকি দেয়? তাড়াতাড়ি খোঁজ কর, আমি দেশে ফিরে এসে যেন ওকে আমার চোখের সামনে দেখতে পাই। এই কথা বলেই সাগর ফোনটা কেটে দেয়। ফার্মেসি থেকে সিমলা আমাকে সোজা ভার্সিটির ক্যাম্পাসে নিয়ে আসে। এবার আমি আর সিমলা ক্যাম্পাসে বসেই গল্প করতে লাগি। তখনই আমার ফোনে একটা কল আসে। রনি কল করেছে। আমি ফোনটা রিসিভ করি। স্যার, আপনি তো কামাল করে ফেলেছেন। এটা তো মাত্র একটা ঝলক ছিল, বাকি খেলা এখনো বাকি আছে। স্যার, এই প্রথম সাগরের কাজে কেউ বাধা দিল, সেটাও কোনো প্রমাণ না রেখেই। তুমি শুধু আমাকে ইনফরমেশন দিতে থাকো, এরপর দেখে যাও আমি কি করতে পারি। ওকে স্যার। এবার আমি ফোনটা রেখে দিই। সাথে সাথেই সিমলা জিজ্ঞেস করে, কে ফোন দিয়েছিল? আমার এক ফ্রেন্ড। তোমাকে দেখে আমার মোটেও ভালো মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো একটা গরমিল পাকাতে চলেছো তুমি। আরে দূর, এগুলো কি বলেন আপনি? এই, তুমি এখনো আমাকে আপনি আপনি করে বলতেছো কেন? তুমি করে বলতে পারো না? অভ্যেস হয়ে গেছে। এখন থেকে তুমি বলে ডাকবে। আর তোমার থেকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা বলেন? সিমলার দিকে তাকিয়ে দেখি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। সরি, কি কথা বলো? আচ্ছা, ঢাকায় কি তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? সিমলার কথা শুনে তো আমি পুরো টাস্কি খেয়ে গেলাম। মেয়ে বলে কি, এই 2 দিনের পরিচয় এত দূর? না, নেই। কিন্তু কেন? না, এমনিতেই জিজ্ঞেস করলাম। আমি আর সিমলা গল্প করছিলাম, তখনই কোথা থেকে একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। এর আগে মেয়েটাকে কখনো দেখিনি। সিমলাও তাকিয়ে আছে মেয়েটার দিকে। তখনই মেয়েটা বলল, হাই, হ্যালো। আমি আপনার অনেক বড় একজন ফ্যান। মেয়েটার কথা শুনে তো আমি অবাক। আমার ফ্যান মানে কি? আমি কি কোনো নায়ক নাকি? মানে? সিমলা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। না, আসলে ওই দিন যে আপনি ছেলেগুলোকে ইচ্ছা মতো পিটানি দিলেন, সেটা দেখে আমি আপনার অনেক বড় একটা ফ্যান হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা। আমার নাম সুমাইয়া। আপনি আমাকে আদর করে ঝুম বলে ডাকতে পারেন। আমি কিছু বলতে যাব তার আগেই সিমলা আমার পাশ থেকে উঠে চলে গেল। আমিও আর দেরি করলাম না, সিমলার পিছে পিছে ছুটতে লাগলাম। কারণ সিমলাকে রাগানোর জন্যই আমি মেয়েটার সাথে একটু বেশি ঢং করে কথা বলছিলাম। সিমলা আমার কথা না শুনেই সোজা বাসায় চলে আসে। বাসায় এসে রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমিও রুমের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করি, কিন্তু কোনো সাড়া দেয় না, শুধু কান্নার আওয়াজ আসছিল। আমি হয়তো একটু বেশি মজা করে ফেলেছি। তখনই আমার কাঁধে আন্টি হাত রাখে। শ্রাবণ, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু আমার রুমে আসবে? এরপর আমি আন্টির পিছে পিছে তার রুমে যাই। আন্টির রুমে যাওয়ার পরে আন্টি বলতে শুরু করে, যখন সিমলার বাবা আমাদের একা রেখেই এই দেশ ছেড়ে বিদেশে চলে যায়, তখন থেকেই সিমলা এক প্রকার পুরুষ মানুষদের ঘৃণা করত।
কখনো কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলতো না। এইভাবে অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু শিমলার কোনো পরিবর্তন আমি দেখতে পাই না। বরং দিন দিন শিমলা যেন পুরুষদের আরো বেশি ঘৃণা করতে লাগে। আমি এক প্রকার চিন্তায় পড়ে যাই শিমলাকে নিয়ে। কিন্তু কিন্তু কি আন্টি? কিন্তু যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো সেই দিন থেকেই ঠিক এর বিপরীতটা ঘটে। শিমলা তোমার সাথে প্রথম দিন থেকেই কথা বলে। আমি ভীষণ অবাক হয়ে যাই। প্রথমে ভাবি যে ও হয়তো তোমার মনের অবস্থার কথা চিন্তা করে তোমার সাথে কথা বলতেছে, কিন্তু না, আমার ধারণা সম্পূর্ণ ভুল। ও তোমার সাথে শুধু কথা না, বিকেলবেলা ঘুরতে পর্যন্ত বেরিয়েছে, সেটাও আবার আমাকে মিথ্যা বলে। এটা আমি কল্পনা পর্যন্ত করতে পারি না। বিশ্বাস করো শ্রাবণ, আমার এখানে অন্য একজন মা হলে কী করতো আমার সেটা জানা নেই, তবে আমি মেয়ের এমন কাণ্ড দেখে মনে মনে অনেক খুশি হই। আমি চুপচাপ আন্টির কথা শুনছি। শিমলার বাবা আমাদেরকে ছেড়ে যাওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত কখনো আমি ওকে এত হাসি খুশি দেখি নাই। আর এই হাসির কারণ যে তুমি, সেটা তুমি অবশ্যই বুঝতে পারতেছ। তুমি ভার্সিটিতে গিয়ে হয়তো খেয়াল করেছো ওর কোনো বন্ধু নেই। এর একটাই কারণ, ওর বাবা। শিমলা ওর বাবার চলে যাওয়াটা কখনোই মেনে নিতে পারে নাই, কিন্তু যখন থেকে তুমি এসেছো ওর সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি ওর মা, আমি জানি ও মনে মনে তোমাকে পছন্দ করে। শুধুমাত্র তোমার কারণেই ও ওর জীবনের সব কিছু পরিবর্তন করে ফেলেছে, যেটা আমি এত বছর ধরে চেষ্টা করতেছি কিন্তু পারি নাই। এখন তুমি বুঝে নাও ও তোমাকে কতটা ভালোবাসে। আন্টির মুখে এমন কথা শুনে অনেক কষ্ট লাগলো, কারণ আমি জানতাম না যে আঙ্কেল শিমলাকে আর আন্টিকে রেখেই বিদেশে চলে গেছে। আমি যতবার আন্টিকে আঙ্কেলের কথা জিজ্ঞেস করেছি, আন্টি ততবারই এড়িয়ে গেছে। এইবার কারণটা বুঝতে পারলাম। আমি ছোট থেকে তোমাকেও বড় করেছি। আমি জানি তুমি কেমন ছেলে। তুমি মেয়েদের সাথে এর আগে কখনো এত ক্লোজ হওনি। শিমলার সাথে যতটা ক্লোজ হয়েছো, আমি জানি তুমিও শিমলাকে মনে মনে পছন্দ করো। হয়তো আমার কারণে বা অন্য কোনো কারণে প্রকাশ করতে পারতেছ না। আন্টির কথা শুনে তো আমার মাথা ঘুরতে লাগলো। আন্টি তো সবটাই বুঝে ফেলেছে, ধরা খেয়ে গেল। আমি জানি না আজকে তোমাদের মাঝে কি হয়েছে যে শিমলা কান্না করতেছে। এতদিন তোমরা যেমন ছিলে, আমি তোমাদেরকে সারা জীবন তেমনভাবে হাসি খুশি দেখতে চাই। আন্টি, শিমলা কান্না করছে, আমি ওর কাছে যাই একটু। আমার কথা শুনে আন্টি হেসে দিল আর বলল, আমি এক দৌড়ে শিমলার রুমের সামনে চলে এলাম। মহারানী এখনও কান্না করে চলেছে। আমি দরজায় ধাক্কা খেলাম, কিন্তু দরজা খোলার কোনো নাম নেই। তাই আমি জোরে বলে উঠলাম, শিমলা, আই এম সরি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না, শুধু তোমাকে ভালোবাসি। আমার মুখে এমন কথা শুনে শিমলার কান্না বন্ধ হয়ে গেল। সাথে সাথে শিমলা দরজা খুলে দিল। আমি শিমলার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো একদম লাল করে ফেলেছে। এইমাত্র কি বললে তুমি? বললাম যে আমি তোমাকে ভালোবাসি। এটা বলার পরপরই শিমলা আমাকে জড়িয়ে ধরল। আমিও শিমলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছু সময় পরে শিমলা বলে উঠল, এই এখন ছেড়ে দাও, আম্মু দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আন্টি এই সময় এদিকে আসবে না, চিন্তা করো না। তোমাকে বলেছে? আরে সত্যি, আন্টি তো আমাকে তোমার কাছেই পাঠালো। মানে? এবার আমি শিমলাকে সবটা খুলে বললাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আম্মু এতদিন একটা কাজের মতো কাজ করলো। এবার চোখের পানি মুছে দাও। সামান্য এইটুকু কারণ নিয়ে কেউ কান্না করে? ইস, তুমি তাহলে ওইভাবে হেসে হেসে মেয়েদের সাথে কথা বলবে কেন? আচ্ছা, এরপর থেকে আর বলবো না, প্রমিস। সন্ধ্যার সময় আমি আর শিমলা ছাদে বসে গল্প করছিলাম। তখনই আমার ফোনে রনির কল আসে। আমি সাথে সাথে রিসিভ করি। স্যার, একটা সংবাদ আছে। বল রনি। স্যার, সাগরের লোকজন একটা ট্র্যাকে করে 23 জন নারী পাচার করতে চলেছে আজকে। আর সাগর এই কারণেই দেশের বাইরে গেছে। ও সব ডিল দেশের বাইরে বসেই করবে। তুমি কি বলছো এগুলো? জি স্যার, আজ রাত 10টার সময় খুলনা থেকে যশোরের দিকে গাড়ি করে নিয়ে যাবে মেয়েগুলোকে। স্যার, এখানে শুধু আপনার ভাইয়ের প্রতিশোধ না, অনেকগুলো মেয়ের জীবনের প্রশ্ন। তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু গাড়ির নাম্বার আর লোকেশন আমাকে দাও, এরপর আমি দেখছি ব্যাপারটা। ওকে স্যার। এবার আমি ফোন রেখে দিলাম। ফোন রেখে দেওয়ার পরপরই শিমলা জিজ্ঞেস করে, কে ফোন দিয়েছিল? আমার এক ফ্রেন্ড। আমাকে এখন একটু বাইরে যেতে হবে। কিন্তু আমি শিমলাকে কিছু বলতে না দিয়ে বাইরে চলে এলাম, কারণ শিমলাকে সত্যিটা বললে ও অনেক টেনশন করবে। তাই মিথ্যা বলে বাইরে চলে এলাম। রাত ঠিক 10টার সময় আমি রনির বলা রাস্তায় দাঁড়িয়ে আছি। রনি বলেছে এই রাস্তা দিয়ে নাকি সাগরের মেয়ে পাচারের গাড়ি যাবে। বেশ কিছু সময় অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কোনো গাড়ি দেখতে পেলাম না। ঠিক তার কিছু সময় পরে একটা বড় গাড়ি এলো। আমি দূর থেকে গাড়ির নাম্বার দেখে চিনে ফেললাম। মুখে একটা মাস্ক লাগিয়ে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম। ড্রাইভার আমার সামনে এসে গাড়ি থামিয়ে দিল। গাড়ি হর্ন দিতে লাগলো। এরপরেও আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইলাম। আমি রাস্তার পাশে পড়ে থাকা একটা ইট উঠিয়ে ড্রাইভারের দিকে ছুঁড়ে মারলাম। গাড়ির কাঁচ ভেঙে
ইট সরাসরি ড্রাইভারের মাথায় গিয়ে আঘাত করলো। ড্রাইভার জ্ঞান হারিয়ে ফেললো। আমাকে এমন করতে দেখে গাড়ি থেকে 5টা ছেলে বেরিয়ে এলো। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। এই কে তুই? তুই জানিস আমরা কার লোক? তোরা দাঁড়িয়ে থাকিস না, মার এটাকে। এরপর সবাই আমার দিকে ছুটে আসতে লাগলো। প্রথম ছেলেটা আমার কাছে এসে আমার মুখে ঘুষি মারতে লাগলো, কিন্তু আমি ওকে আটকে দিলাম। এরপর ইচ্ছে মতো ওকে মারতে লাগলাম। বাকি 3 জন আমার সামনে হকি স্টিক নিয়ে এলো, আর এটাই ওদের সব থেকে বড় ভুল ছিল। কারণ হকি স্টিক দিয়ে আমি যতটা হকি খেলতে পারি তার থেকে বেশি অন্য কেউ খেলতে পারে না। আমি ওদের কাছ থেকে হকি স্টিক ছিনিয়ে নিয়ে একে একে সবাইকে মেরে রাস্তায় ফেলে দিলাম। এরপর আমি গাড়ির পিছনে চলে যাই, কিন্তু গাড়ির পিছনে তালা মারা ছিল। আমি ছেলেগুলোর কাছে চলে যাই, ওদের প্যান্টের পকেট চেক করতে থাকি। অবশেষে এক পর্যায়ে পেয়ে যাই। আমি তাড়াতাড়ি করে গাড়ির পেছনে তালা খুলে দিই। আমি গাড়ির গেট খুলেই অবাক হয়ে যাই। রনির কথাই ঠিক, এখানে পুরো 23টি মেয়ে আছে। আমি একে একে সকলের হাতের পায়ের বাঁধন খুলে দিই। সবাই অনেক খুশি হয়, যেন তারা 100 বছর পর জেল থেকে ছাড়া পেয়েছে। এরপর সবাইকে সকলের বাসায় যেতে দিলাম। রাস্তায় পড়ে থাকা একটা ছেলের কানের কাছে গিয়ে বললাম, তোর বসকে বলে দিস খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। আমার প্ল্যান অনুযায়ী আমি এই কাজও পাস হয়ে গেছি। এখন আর কিচ্ছু না, শুধুমাত্র অপেক্ষার পালা। আমি আর দেরি না করে বাসার দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পরে বাসার সামনে চলে এলাম। বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই শিমলা এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই শিমলা জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলে? সে কখন থেকে অপেক্ষা করতেছি তোমার জন্য। একটা কাজে আটকে গেছিলাম। আমি ডিনার রেডি করতেছি, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে চলে এসো। এরপর ফ্রেশ হয়ে এসে আমি আর শিমলা দুজনই একসাথে রাতের ডিনার করে নিই। ডিনার করেই আমি আমার রুমে চলে আসি। এরপর পকেট থেকে ফোন বের করে সাগরের নাম্বারে কল করি। হ্যালো, কে? এত তাড়াতাড়ি বলে গেলি? সরি, কে বলছেন? কেন, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হওয়ার কথা ছিল না? আমার এই কথা শুনে সাগর চুপ হয়ে গেল। এরপর বলল, ওহ, তুই তাহলে আমার কাজে বাধা দিচ্ছিস? কাজগুলো তুই মোটেও ভালো করিস নাই। কে তুই? আমাকে একবার তোর নামটা বল। আমি তোর এমন হাল করবো যে সেটা তুই কল্পনাও করতে পারতিস না। নাম শ্রাবণ, তোর ভার্সিটিতেই পড়ি। তোর যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে তাহলে কর দেখা। এই তুই আমাকে এ কথা বলতেছিস? তুই জানিস আমি কে? তোর ভাগ্য ভালো যে আমি দেশের বাইরে আছি, তা না হলে তুই হয়তো আর ফোনে কথা বলার মতো অবস্থায় থাকতি না। তোর ভাগ্য ভালো যে তুই দেশের বাইরে আছিস। দেশে থাকলে যে তোর সাথে কি হতে পারতো সেটা শুধু আমি জানি। আমি এটা বলেই ফোনটা রেখে দিই। আর বেশি কিছু না ভেবেই আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি আর শিমলা ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ভার্সিটির গেটের সামনে এসে দেখি ক্যাম্পের সামনে অনেক ছেলে পেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমি আর শিমলা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। তখনই একটা ছেলে আমার সামনে এসে জিজ্ঞেস করলো, নাম কি? আমি ব্যাপারটা বুঝতে পেরে গেলাম, তাই শিমলাকে আমার কাছ থেকে দূরে পাঠিয়ে দিলাম। কি হলো, বলিস না কেন? নাম কি তোর? এবার আমি আর চুপ করে থাকলাম না, জোরে বলে উঠলাম, শ্রাবণ। আমার নাম শুনে ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে পড়ল। হঠাৎ করেই ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমিও রেডি হয়ে নিলাম। 5 মিনিট পর যে ছেলেগুলো আমার দিকে এগিয়ে এসেছিল সবাই মাটিতে পড়ে আছে। পুরো ক্যাম্পাস রক্তাক্ত হয়ে আছে। ক্যাম্পাসের সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি একাই এতগুলো ছেলেকে মেরেছি, যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সকলের মনে একটাই প্রশ্ন, আমি কি আর কি কারণে ওদেরকে মেরেছি? শিমলা তো অবাক হয়ে একভাবে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। তখনই একটা ফোন বেজে উঠলো। আমি ভালো করে খুঁজে দেখি এদের ভেতরে একটা ছেলের ফোন বাজছে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি সাগরের ফোন। আমি সাথে সাথে রিসিভ করি। কি রে, তোদের কাজ হলো? আমি সেই কখন থেকে তোদেরকে ফোনে ট্রাই করে যাচ্ছি, কিন্তু তোরা কেউ ফোন রিসিভ করছিস না। আমি জোরে একটা হাসি দিয়ে বললাম, সরি, আসলে কেউ কথা বলার মতো অবস্থায় নেই রে। আমার গলার আওয়াজ শুনে সাগর অবাক হয়ে গেল আর বলল, তোকে আমি ছাড়বো না, তুই আর একটু অপেক্ষা কর, আমি চলে এসেছি প্রায়। এরপর দেখ আমি তোর কি অবস্থা করি। আচ্ছা বাই, সাবধানে আসিস। এরপর আমি ফোনটা কেটে দিই। শিমলা আমাকে এই অবস্থায় দেখবে সেটা আমি মোটেও কল্পনা করতে পারিনি। শিমলা খুব ভয় পেয়ে আছে, আমার কাছে আসার সাহস পাচ্ছিল না। আর আমিও চুপচাপ অপেক্ষা করতে লাগলাম যে কখন সাগর আসবে। এদিকে সাগরের মাথায় অনেক চিন্তা চলে এলো, কারণ সাগরের এতগুলো লোক শ্রাবণ একাই সবাইকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। সাগরের অনেক টেনশন হতে লাগলো। তখনই সাগরের মাথায় একটা প্ল্যান চলে আসে, আর সাগর সেই প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। আমি ভার্সিটির ক্যাম্পাসে বসে সাগরের জন্য অপেক্ষা করছিলাম। প্রায় 15 মিনিট পরে ক্যাম্পাসের ভেতরে 3টা গাড়ি প্রবেশ করে।
সেখান থেকে একে একে 15 জনের বেশি ছেলেপেলে বেরিয়ে আসে, আর অবশেষে সাগর বেরিয়ে আসে। সাগরকে দেখেই আমি সাগরের দিকে এগিয়ে যাব, কিন্তু ছেলেপেলেগুলো আমাকে বাধা দিল। আমি আর দেরি না করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আমি সবাইকে মারতে লাগলাম, কারণ আমার চোখের সামনে ভাইয়ার খুনি দাঁড়িয়ে আছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমার একার পক্ষে এতগুলো ছেলের সাথে ফাইট করে জেতা অনেক কঠিন, কিন্তু ভাইয়ার কথা চিন্তা করে আমি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ফাইট করছি। আমি একে একে সবাইকে মেরে মাটিতে ফেলে দিই। সাগর এটা দেখে হেসে দেয়। আমি অনেক অবাক হয়ে যাই, কারণ এখন সাগরের পেছনে কোনো লোক নেই। আমি ইচ্ছে করলেই ওকে গিয়ে মারতে পারি, কিন্তু সাগর এর পরেও কোনো ভয় পাচ্ছে না। আমি কিছুতেই বিষয়টা বুঝতে পারছিলাম না। আমি আর দেরি না করে ছোট সাগরের সামনে চলে যাই। আমি সাগরের শার্টের কলার ধরে কিছু বলতে যাব, তার আগেই সাগর আমাকে গাড়ির ভেতরে তাকাতে পারে। আমি গাড়ির ভেতরে তাকাই, কিন্তু গাড়ির ভেতরে তাকিয়ে আমি অনেক বড় একটা শক খাই, কারণ গাড়ির ভেতরে আন্টি ছিল, আর তার গলায় একটা ছেলে চাকু ধরেছিল। আমি সাগরের কলার চেপে ধরে বললাম, সাগর, আন্টির যদি কিছু হয় তাহলে তোকে আমি... কুল কুল কুল, এত রেগে যাচ্ছিস কেন তুই? আমি তো শুধু তোর আন্টিকে কিডন্যাপ করে নিয়ে এসেছি, আর এতে তুই এত রেগে যাচ্ছিস? একবার ভেবে দেখ, তুই আমার কতগুলো ছেলেকে মেরেছিস আর আমার কত টাকা লস করিয়েছিস। তাহলে একবার বুঝে দেখ আমার ঠিক কতটা রাগ হচ্ছে। সাগর, তুই আন্টিকে ছেড়ে দে, তুই যা বলবি আমি তাই করবো। এরপর ছেলেটা আন্টিকে নিয়ে বাইরে গেল। শিমলা আম্মু আম্মু বলে কান্না করতে লাগলো। আমি আন্টির কাছে যাব, তখন সাগর আমাকে আটকে দিল। এত ব্যস্ত কেন? এটা বলে সাগর একটা লোহার রড দিয়ে আমার মাথায় ভারী বাঁধল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। মাথার পিছনে হাত দিয়ে দেখি অনেকটা রক্ত বেরিয়ে গেছে। আমি মাটি থেকে ওঠার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। সাগর এটা দেখে হাসতে লাগলো আর জোরে জোরে বলতে লাগলো, আজ পর্যন্ত আমার সাথে কেউ এমন করে নাই। তুই প্রথম ব্যক্তি যে কিনা আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছিস। এখন দেখ আমি তোর কি অবস্থা করি। এটা বলে সাগর আমাকে ওপরে তুলে মুখে আর একটা বাড়ি দিল। আবার মুখ থেকে রক্ত ছিটে পড়তে লাগলো। শিমলা এটা দেখে কান্না করছিল আর আমার কাছে ছুটে আসছিল, কিন্তু এখানে উপস্থিত বাকি সবাই আটকে দেয়, কারণ শিমলা আমার কাছে আসলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর আন্টি আমার এই অবস্থা দেখে কান্না করতে লাগে। আমি এসএম সাগর, সারা বাংলাদেশের ভিতরে সবচাইতে শক্তিশালী ব্যক্তি, আর তুই কিনা সামান্য একজন আর্মি অফিসার হয়ে এসেছিস আমার সাথে লড়াই করতে। তুই জানিস আমি কে, আমার বাবাকে? সাগরের মুখে আর্মি অফিসারের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এর মানে শ্রাবণ একজন আর্মি অফিসার, যার কারণে এতগুলো ছেলেকে সে একা মারতে পেরেছে। শিমলা আর আন্টি তো যেন আকাশ থেকে পড়ল। আমি যে আর্মি অফিসার এটা তো তাদের কল্পনার বাইরে ছিল। শিমলা আর আন্টি আমার জন্য কান্না করতে লাগলো। সাগর লোহার রড আমার সামনে এনে আমাকে বারবার দেখাতে লাগলো। আমি ঝাপসা ঝাপসা চোখে দেখতে লাগলাম। সাগর আমার মাথায় আর একটা বাড়ি দিতে যাবে, তখনই কোথা থেকে রনি চলে আসে আর ছেলেটার কাছ থেকে আন্টিকে ছাড়িয়ে দেয়। এরপর রনি ছেলেটাকে ইচ্ছে মতো মারতে লাগে। ছেলেটাকে মারার পর রনি আমাকে ডাক দিয়ে বলল, স্যার এই নিন পিস্তল। রনি এটা বলেই আমার সামনে একটা পিস্তল ছুড়ে মারে। আমার ওঠার জন্য একটু শক্তি ছিল না, কারণ আমার মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছিল। এক পর্যায়ে আমি হার মেনে যাই, কিন্তু তখনই আমার চোখের সামনে আমার ভাইয়ার চেহারা ভেসে ওঠে। আমি আর মাটিতে শুয়ে রইলাম। মাটি থেকে উঠে পিস্তল হাতে নিলাম। সাগর আমার হাতে পিস্তল দেখেই হাত উপর দিকে তুলে তুলি। এখন কি হবে এসএম সাগর? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, বরং তুমি শুধু শুধু আমার কাজে বাধা দিয়েছো, আমার লোকজনকে মেরেছো। আমি তোমার কি করেছি আমাকে একটু খুলে বলো। তুই আমার কোনো ক্ষতি করিস না, তাহলে আমার কাছ থেকে কেন আমার ভাইকে কেড়ে নিয়ে গেলি? কে তোমার ভাই? মনে আছে কয়েকদিন আগে এই ক্যাম্পাসে এই জায়গায় বসেই সকলের সামনে একটা ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিলি? ওটাই আমার ভাই ছিল। সাগর কিছু সময় ভাবল, এরপর বলল, আমি আসলে জানতাম না যে ওটা তোমার ভাই ছিল, তাহলে কিছুতেই ওকে মারতাম না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যাই চাইবে তোমাকে তাই দিব। বলো কি লাগবে তোমার? টাকা পয়সা? আমার কিছু চাই না, তুই শুধু আমার ভাইকে ফিরিয়ে দে। এটা সম্ভব না, তুমি অন্য কিছু চাও। তাহলে তোর মৃত্যু চাই আমি, মৃত্যু। এটা বলে আমি সাগরের বুকে পর পর 3টে গুলি করি। সাগর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পরেই মাটিতে লুটে পড়ে। আমি একটা শান্তির হাসি দিই। এরপর আমিও মাটিতে গড়িয়ে পড়ে যাই। আমি ঝাপসা চোখে তাকিয়ে দেখি শিমলা, আন্টি, রনি সকলে আমার দিকে এগিয়ে আসে। ব্যাস, আর কিচ্ছু মনে নেই। আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর যখন আমি চোখ খুলি, তখন আমি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি।
আমি সামনে তাকিয়ে দেখি শিমলা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আমি হালকা একটু নড়ে চড়ে উঠলাম। তখনই শিমলার ঘুম ভেঙে গেল। শিমলা আমাকে চোখ মেরে তাকাতে দেখি ডাক্তারকে ডাক দিল। ডাক্তার আমাকে চেক করতে লাগলো, এরপর বলল, পেশেন্টের সব কিছু ঠিকঠাক আছে, তবে মাথায় একটু বেশি আঘাত পেয়েছে। আমরা ভালো করে মাথায় ব্যান্ডেজ করে দিয়েছি, আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখন ভয়ের কোনো কারণ নেই, আর রুগীকে আপনারা 3 দিন পরে বাসায় নিয়ে যেতে পারবেন। ডাক্তার এটা বলে চলে গেল। এরপর আমাকে দেখতে অনেক লোকজন এলো, সকলে আমার প্রশংসা করলো। আমি সুস্থ হলে নাকি আমাকে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে। একে একে সবাই কেবিন থেকে বাইরে চলে গেল। এখন আমি আর শিমলা আছি শুধু। আমি আমার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেললাম। আরে আরে কি করতেছো? সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। আসলে তোমার সাথে কথা বলতে না পেরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। ইস, ঢং কত! আর একটু হলেই তো আমাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাচ্ছিলে। তোমার কিছু হলে আমার কি হতো? আমি তোমার সাথে বাসর না করে কোথাও যাচ্ছি না। শিমলা আমার এমন কথা শুনে অনেক লজ্জা পেল। ওর মুখ লজ্জায় একদম লাল হয়ে গেল। তখন শিমলা আমার বুকে একটা ঘুষি দিয়ে বলল, বেশরম কোথাকার। আজ ব্যথা। সরি সরি সরি। এভাবেই শেষ হয় শ্রাবণ আর শিমলার জীবনের একটা গল্প। প্রিয় শ্রোতাগণ, আজকের গল্প এ পর্যন্ত। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন গল্প আনার জন্য অনুপ্রেরণা দেয়। এরপর কি হয়েছে দেখতে চাইলে পরবর্তী পার্টির জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। লাভ ইউ ফ্যামিলি।